আমরা শুরু করছি আজকে আমাদের সাইকোলজির একদম লাস্টের আগের টপিক হচ্ছে যে চেতনা, কনসাসনেস। তো একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সাইকোলজি। যারা শোনোনি তারা আগের ক্লাসগুলো শুনে নিও অবশ্যই। এটা কোনটা দিলি? এটা নয়, ওইটা। চেতনা কাকে বলবো? প্রথম আমার প্রশ্ন হলো যে তাহলে চেতনা কি? আমার ওই মেটেরিয়ালসটা খোলো সবাই, তাহলে পেয়ে যাবে। চেতনা কাকে বলে? না, চেতনা একটি সাইকোলজির ভাষায়, আমাদের ইন্ডিয়ান ফিলোসফির প্রেক্ষিতে কিন্তু চেতনা অন্য বিষয়। আর সাইকোলজির তোমার আলোচনাতে বা মনোবিদ্যার আলোচনাতে ওই ঘরে চলে যায়। মনোবিদ্যার আলোচনাতে সাইকোলজি বা সাইকোলজি বা মনোবিদ্যার আলোচনাতে চেতনা বা কনসাসনেসের গুরুত্ব অন্য ধরনের। পুরো মনোবিদ্যার আলোচনাতে এই চেতনার একটা সর্বাঙ্গীন ভূমিকা বর্তমান আমাদের। কেননা আমাদের অন্তর্জগতের এক অধিকাংশ, মানে অধিকাংশ জুড়ে বা অধিকাংশ আহ অন্তর্জগতের অধিকাংশের উপর কিসের প্রভাব আছে? না, চেতনার প্রভাব আছে। প্রথম কথা, অন্তর্জগতের কোনো কিছুকে কি হতে হবে? না, তাকে চেতন সম্পন্ন হতে হবে। এরপর সেই চেতনা কি মন থেকে ভিন্ন নাকি মন থেকে আলাদা কিছু বিষয়, সে বিষয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে এই কনসাসনেস, চেতনা বা সচেতনতা, এটা এটা কিন্তু সাইকোলজির আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা কেউ কেউ বলেছেন যে মনের থেকে পৃথক, এবং মনের থেকে এর ব্যাপকতা কি কম কি বেশি, সেগুলো আমরা আলোচনা করব। তো যাই হোক, চেতনার এটা একটা সংজ্ঞা যদি আমরা দিতে পারি যে এটি একটি মৌলিক ও বিশ্লেষ্য ধারণা, যেটা বিশ্লেষণ করা যায় না। এমন কিছু ধারণা আছে যেটাকে বিশ্লেষণ করা যায় না, তাই তো? এটাকে বিশ্লেষণ করা যায় না, অবিশ্লেষ। তো জয়েন হতে চাইছি, পরে দেখা যাবে। এটা মৌলিক যে কোনো যৌগিক ধারণা, মানে কি, যেগুলো এক একটা ধারণা আরেকটা ধারণার সঙ্গে যুক্ত হয়ে যে ধারণা গঠন করা হয় সেটাকে বলা হয় যৌগিক ধারণা। মৌলিক ধারণা কোনটা? না, যেগুলো আহ অন্য কোনো, মানে এরকম নয় যে একাধিক ধারণা যুক্ত হয়ে সেগুলো গঠিত হয়েছে, সেই জন্য এটা কি মৌলিক ধারণা। আর কি অবিশ্লেষ্য, এটাকে বিশ্লেষণ করাও যায় না। এই চেতনাটা এমন একটা ধারণা যেটাকে বিশ্লেষণ করাও যায় না, ওই জন্য বলা হচ্ছে অবিশ্লেষ্য। তো যেমন লাল রঙের সংজ্ঞা দেওয়া যায় না, তেমনি চেতনার শাব্দিক সংজ্ঞা দেওয়া যায় না। লাল রঙের সংজ্ঞা আমরা কি হবে? আমরা দেখিয়ে বলি যে এই বস্তুটি লাল, এই ব্যক্তি, এই বিষয়টা লাল, এই পদার্থটা লাল। তো এটা আলাদা করে লাল রঙকে দেখানো যায় না, তাই না? ঠিক সে একইভাবে চেতনার কোনো শব্দ দিয়ে সংজ্ঞা দেওয়া যায় না, তাই তো? যাই হোক, তো চেতনা মানে কি? না, এক অভ্যন্তরীণ অনুভব শক্তি। অভ্যন্তরীণ মানে অন্তরের এক অনুভব শক্তি, যার দ্বারা ব্যক্তি কি করে? নিজের ও বাইরের জগতের বিষয়ে সচেতন হয়। যে কি হয় না, নিজের এবং বাইরের জগতের বিষয়ে সচেতন হয়। তো যাই হোক, চেতনার বর্ণনার পদ্ধতি, এটাকে কি কি দিয়ে বর্ণনা করা হয়? তো এটাকে প্রতি শব্দ দিয়ে বর্ণনা করা হয়, বিপরীত অর্থে বর্ণনা করা হয়, উপাদান বিশ্লেষণের মাধ্যমে বর্ণনা করা হয়, উপমার দ্বারা বর্ণনা করা হয়। একটু কেউ একজন এসেছে, আমি একটু ওকে অ্যাড করে নিই। ঠিক আছে। চেতনার বর্ণনার পদ্ধতি কি কি? অনেক ধরনের বর্ণনার পদ্ধতি আছে। যে প্রতিশব্দ দিয়ে চেতনাকে বর্ণনা করা যায়, বিপরীত অর্থে চেতনাকে বর্ণনা করা যায়, উপাদান
বিশ্লেষণের মাধ্যমে চেতনাকে বর্ণনা করা যায়, উপমার দ্বারা বর্ণনা করা যায়, আর হ্রাস বৃদ্ধির ভিত্তিতে তোমার চেতনাকে বর্ণনা করা যায়। প্রতিশব্দ দিয়ে কিভাবে বর্ণনা করা হবে না, প্রতিশব্দ দিয়ে বর্ণনা করা হবে যেমন মনের সজ্ঞান অবস্থা, যে আমরা চেতনা বলছি, আবার এরই প্রতিশব্দ কি মনের সজ্ঞান অবস্থা। তো এই প্রতিশব্দ দিয়েও বর্ণনা করা যায় কাকে না এই চেতনাকে। বিপরীত অর্থে কি হবে বোঝানো হবে না জড় বস্তু বিস্তারশীল, আর কি চেতনা সেই বিস্তারশীল জড় বস্তুর বিপরীত, সেটা মনের। তৃতীয় অর্থে উপাদান বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখাতে পারি চেতনাকে কি হবে না চিন্তা, অনুভূতি, ইচ্ছার সংযুক্তি, এটা হচ্ছে চেতনা। উপমার দ্বারা, উপমার দ্বারা কি যে এটা হচ্ছে সন্ধানী আলো, সার্চ লাইট। এই চেতনা কি করে না আমাদের এই মানে চেতনা যখনই থাকে, চেতনার জন্যই বা কনসাসনেসের জন্যই আমরা কি করতে পারি, আমরা কোনো কিছুতে ফোকাস করতে পারি। আমরা আমাদের চেতনা যদি না থাকতো তাহলে ফোকাস করতে পারতাম না। জড় জগৎ, গাছ, ইট কাঠ, বালি পাথর, ওরা কিন্তু কোনো কিছুতে ফোকাস করতে পারে না, কেননা ওদের চেতনা নেই। ওদের কি নেই, ওদের চেতনা নেই বলে ওরা কিন্তু কোনো কিছুতে ফোকাস করতে পারে না, ওরা কাউকে কিছু বলতে পারে না, ওরা কিছু শিখতে পারে না। হ্রাস বৃদ্ধির ভিত্তিতে কি হ্রাস, হ্রাস পাওয়া, কমে যাওয়া, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া। হ্রাস বৃদ্ধির ভিত্তিতে কি জগতের চেতনা বৃদ্ধি পায়, গভীর ঘুমে কমে যায়। আমরা যখন ব্যবহারিক জগতে থাকি, আমরা যত সচেতন থাকি জগৎ সম্পর্কে, তত আমাদের কি চেতনা বৃদ্ধি পায়। আবার কি হয়, আবার গভীর ঘুমের সময় আমাদের চেতনা খুব ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, কমে যায়। তো এর ভিত্তিতেও আমরা কি বলতে পারি না চেতনা অস্তিত্বশীল, চেতনা আছে, তাই তো। তাহলে কি কি দিয়ে আমরা চেতনাকে প্রকাশ করলাম না, এক হচ্ছে প্রতিশব্দ দিয়ে প্রকাশ করলাম, যে প্রতিশব্দ কি না মনের সজ্ঞান অবস্থা, মনের সজ্ঞান অবস্থা। মনের একটা নির্জ্ঞান অবস্থাও আছে, সেটাও আমরা এখানে পড়বো। সজ্ঞান অবস্থা আমরা যখন সচেতন থাকি, তাই তো। বিপরীত শব্দ দিয়ে কি জড় বস্তুর বিপরীত। উপমার উপাদান বিশ্লেষণ কি চিন্তা, অনুভূতি, ইচ্ছা এর সংযুক্তি, একত্রিতকরণ, সেটা হচ্ছে চেতনা। উপমা দ্বারা কি একটা, এটা হচ্ছে সার্চ লাইট, সন্ধানী আলো। আবার কি হ্রাস বৃদ্ধির ভিত্তিতে যে জগতের ইয়ে জাগরণের সময়, জগতে যখন আমরা জাগরণ অবস্থায় থাকি তখন কি চেতনা বৃদ্ধি পায়, আর কি যখন আমরা নিদ্রা সুষুপ্তিতে থাকি তখন আমাদের চেতনা হ্রাস পেতে থাকে। এরপর কি চেতনা সঙ্গে মন, একটা কথা বলেছিলাম যে এই মন আর চেতনা এটা কি এক নাকি আলাদা, এই বিষয়েও কিছু কথা আছে। যে ডেকার্ট এবং লক তারা কি বলেন, তারা বলেন কিন্তু চেতনা মানে মন, মন ব্যতিরিক্ত অপর কোনো কিছু নয়। আর লাইবনিজ বলছেন যেহেতু তার মনাদ তত্ত্বে সব মনাড কি সচেতন নয়, নিশ্চেতন মনাডেও কিন্তু মনাডেরও অস্তিত্ব কিন্তু তার আছে, সেটা আমরা তার মনাডের যে 4 প্রকার বিভাজন সেখানে দেখেছি। তো সেই জন্য তিনি বলছেন কি না চেতনার তুলনায় মন অধিক ব্যাপক। আবার কি তাহলে এই মোটামুটি দুটো তিনটে মত আমরা পেলাম। এরপর আমাদের আছে চেতনার স্তর। আমাদের চেতনার স্তর আগের নর্মাল কত ধরনের চেতনার স্তর থাকে সেটা আলোচনা করব, তারপরে আমরা ফ্রয়েডের যে চেতনার স্তর বিভাগ সেটা আলোচনা করব। বোঝা গেছে? দাঁড়াও, মনে হচ্ছে হয়েছে, আমি পড়াতেই যদি আমি শেয়ার করতে পারি তোমাদের ওটা আমি শেয়ার করে দেব। তো যাই হোক, আমরা আমরা কি কি পড়েছি না, আমরা গ্রাজুয়েশনে পড়েছি দেখবে একটা ইন জেনারেল একটা চেতনা স্তর বিভাগ, আর আরেকটা হচ্ছে ফ্রয়েডের মতে স্তর বিভাগ। তার স্তর বিভাগটা একটু আলাদা, আমরা সেটা আমরা দেখবো।
যাই হোক, চেতনা স্তর কি কি চেতনা? একটা হচ্ছে সজ্ঞান অবস্থা, দুই হচ্ছে কি অন্তর্জ্ঞান, আরেকটা কি অসজ্ঞান, আরেকটা হচ্ছে নির্জ্ঞান। আমার এখানে সম্ভবত অসজ্ঞান আছে, ও প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমাদের সুবিধেও হবে। আমি এটা শেয়ার করে দিচ্ছি। এটা একবার আপডেট করেছিলাম, আপডেট করার পর থেকেই স্লো হয়। পেয়েছি, গ্রুপ বি সাইকোলজি। হুম হুম। অ্যাকচুয়ালি এখানে বলতে চাওয়া হয়েছে যে ইয়ে মানে এটা জড় বস্তুর ধর্ম নয়, জড় বস্তুর বিপরীত ধর্ম। চেতনা বিস্তারশীল কিনা সেটা তো এর বিষয় অনেক, মানে এটা কিভাবে বিস্তার লাভ করে। মানে এখানে ন্যাচারালি বলতে চাওয়া হয়েছে যে জড় বস্তুর বিপরীত আর কি। বলছি জড়ের বিপরীত সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে। জড়ের জড় এবং চেতনের মধ্যে কোনো মিল নেই। আমরা এরকম বলতে পারি, আমাদের যদি এরকম ধারণা হয় যে ধরো এই যে আমরা আমরা কি চেতন না জড়, কিন্তু আমরা মানে কিন্তু আমরা এই দেহটা কিন্তু নয়, দেহটা জড় বস্তুই। আমি মানে অন্য বিষয়, আমি মানে ওই ভেতরের যে এখানে যদি আমরা সাইন্টিফিক ওয়েতে কথা বলি তাহলে বলবো কনসাসনেস। আমাদের মৃত্যুর আগে পর্যন্ত আমাদের মধ্যে কনসাসনেস থাকে, মৃত্যুর হয়ে গেলে আমাদের কনসাসনেস থাকে না। আমাদের তাহলে শরীরটা কিন্তু জড়। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বললে ওটা একটা জেনুইন প্রশ্ন যে কনসাসনেস চেতনার কি তাহলে বিস্তৃতি নেই। হ্যাঁ, কিন্তু সেটা রিসার্চের বিষয়, সেটা অন্যান্য, হ্যাঁ অনেক বিষয় এসে পড়ে সেখানে। সাধারণ অর্থে যে জড়বস্তু, এটা কি বাহ্য জড়বস্তু, বিস্তারশীল জড়বস্তু এটাই। কিন্তু চেতনা সাধারণ অর্থে কি, আমরা তো দেখতে পাই না, আমরা কি দেখাতে পারি যে এটা হচ্ছে কনসাসনেস, এটা হচ্ছে চেতনা, এই অর্থে। এরপর হ্যাঁ, এটা বিস্তারশীল হয় কিনা, হ্যাঁ হাতির যে কনসাসনেস আর পিঁমড়ের যে কনসাসনেস, জৈনদের যে উম, তোমার কথাবার্তা, এবং তার বিরুদ্ধে রামানুজের আপত্তি পড়েছো নিশ্চয়ই এই বিষয় নিয়ে, যে আমাদের আত্মাটা কি তাহলে সবার সব শরীরে একই নাকি আলাদা আলাদা। তাহলে হাতি এরকম একটা প্রাণী, তার শরীরের যে আত্মা, আর আমাদের মানুষের শরীরে এবং আমাদের বিভিন্ন যে পিঁপড়ে দেখি সেই পিঁপড়ের শরীরে আত্মা, সেগুলো কি ভিন্ন ভিন্ন নাকি এক?
বুঝতে পেরেছো? বলছি স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? না হলে আমি দেরি করবো না, এগিয়ে যাই। কিছু একটা প্রবলেম হয়েছে, পরে বসে বসে দেখতে হবে। আমার দেখা যাচ্ছে আমার কাছে? ঠিক আছে। তাহলে ভালোই। তাহলে আমি সেই ওয়েতেই যাই। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে কনসাসনেস এর ব্যাপারটা, যে তাহলে হাতির কনসাসনেস এবং পিঁপড়ের কনসাসনেস, তাহলে কি সেটা একই? এখানে কনসাসনেস, ওখানে আত্মা। তো সেই বিষয়ে রামানুজ আপত্তি তুলেছেন, তাদের বিরুদ্ধে, জৈনদের বিরুদ্ধে। তো যাই হোক, এটা রিসার্চের বিষয়, এটা সম্প্রদায় ব্যতিরেকে ভিন্ন ভিন্ন মত হবে, তাদের ভিন্ন ভিন্ন যুক্তি হবে, কিন্তু ইন জেনারেল বিস্তার জড়বস্তুরই থাকে। চেতনার ইন জেনারেল আমরা কিন্তু জড়বস্তু, মানে যেগুলো বাহ্য বস্তু হয়, যেগুলোকে আমরা দেখাতে পারি, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, তো সেগুলোরই তোমার কি বলবো, বিস্তার থাকে, তার কোন একটা জায়গা জুড়ে থাকে, স্থান জুড়ে থাকে। কিন্তু কনসাসনেস যেহেতু অন্তর বিষয়, সেহেতু আমরা ডাইরেক্টলি বলতে পারবো না এটা এতটা জায়গা জুড়ে আছে। বুঝতে পেরেছো? এই তো চেতনা পেয়ে গেছি। যাই হোক, আমার যেটা এখানে আলোচনা করছিলাম, যেটা প্রতিশব্দ বিপরীত অর্থে বা বিপরীত দিক দিয়ে উপাদান বিশ্লেষণের মাধ্যমে, উপমার মাধ্যমে, হ্রাস বৃদ্ধির ভিত্তিতে, এত দিক দিয়ে আমরা চেতনা কি সেটা আমরা জানছি, আর কিছু নয়। এরপর কি চেতনা মন, কেউ কেউ বলছেন মন মানেই কি চেতনা, চেতনা মানেই মন। আবার কেউ কেউ বলছেন যে চেতনার তুলনায় মনটা অধিক ব্যাপক। হুম। তো চেতনার স্তর আমাদের, আমি বলেছিলাম যে ইন জেনারেল আমরা চেতনার কটা স্তর সেটা নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা ফ্রয়েডের মত, এই যে ফ্রয়েডের মত আছে সেটা আলোচনা করব। ইন জেনারেল আমাদের সজ্ঞান, অন্তর্জ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান, এই চার ভাগে আমরা ভাগ করতে পারি, তাই তো? এরপর এই সজ্ঞান অবস্থাটা কোনটা? না, আমরা আমাদের এই যে অবস্থাটা, বর্তমান অবস্থাটা হচ্ছে কি সজ্ঞান অবস্থাটা। এটা কি স্পষ্টভাবে জানি বা সচেতন, আমরা আমাদের সম্পর্কে স্পষ্টভাবেই জানি, আমরা আমাদের পক্ষে স্পষ্টভাবেই কি সচেতন, এটা হচ্ছে সজ্ঞান অবস্থা। দৃষ্টান্ত কি? মনোযোগী জাগরণে মন, মানে আমাদের এই বর্তমান অবস্থাতে ধরো আমরা সবাই সচেতন। হ্যাঁ, আমরা পড়াশোনা করছি, আমরা পড়াচ্ছি, আমরা বই পড়ছি, আমরা হুম আমাদের সামনে একটা মোবাইল আছে, গুগল মিটে ক্লাস হচ্ছে, দেখো এই সকল বিষয়ে কিন্তু আমরা সচেতন, এটাই হচ্ছে সজ্ঞান। তো এরপর দেখো অন্তর্জ্ঞান। অন্তর্জ্ঞান মানে কি? অস্পষ্ট চেতনার স্তর, চেতনার প্রান্ত দেশ, এটা হচ্ছে কি অন্তর্জ্ঞান। স্পষ্ট চেতনা বর্তমান আমাদের এই জাগ্রত অবস্থাতে, মানে এটা বেদান্তের ভাষায়, তাহলে সুবিধা হবে তোমাদের, ওই জন্য বললাম যে সচেতন অবস্থাতে স্পষ্ট হবে আমরা যা, আমরা আহ, যা জানি, স্পষ্টভাবে আমরা যে অবস্থায় থাকি, সেটাই হচ্ছে কি সজ্ঞান অবস্থা, তাই তো? এবং যেখানে কোনো কনফিউশন থাকে না যে আমি কি ভাবছি, কি করছি। হ্যাঁ, এটা হচ্ছে সজ্ঞান অবস্থা। আমরা সজ্ঞান অবস্থায় কি, আমরা যে কোনো কিছুর প্রতি মনোযোগ আমরা নিক্ষেপ করছি, এটা কি, এটা সজ্ঞান অবস্থার প্রমাণ। অন্তর্জ্ঞান কোনটা? যে অন্তর্জ্ঞান হচ্ছে যে অস্পষ্ট চেতনার স্তর, স্পষ্ট চেতনায় অস্পষ্ট চেতনার প্রান্ত দেশ বলা চলে, শেষের দিক, যে সব তথ্য মনে আছে কিন্তু স্পষ্টভাবে ধরা পড়ে না। ধরো আমি অনেকদিন আগে কোনো কিছু দেখেছি, কোনো কিছু পড়েছি, তথাপি আমার কিন্তু বর্তমানে সেই সকল জিনিস পুরোপুরিভাবে মনে পড়ছে না। আমাদের অনেক ক্ষেত্রেই হয়, দেখবে যে আধো আধো মনে পড়ে, অথচ আমি জানি, দেখবে মনে করি যে আমি জানি, এটা তো জেনেছিলাম, কিন্তু মনে করতে পারছি না। এই যে অবস্থাটা, এটা হচ্ছে অন্তর্জ্ঞান। অসজ্ঞান, যে যেটাকে বলা হচ্ছে চেতনার বাইরে থাকে কিন্তু সহজ প্রয়াসে চেতনায় আনা যায়। এটা দেখবে তোমাদের একটু অসুবিধা হবে, স্বাভাবিক। চেতনার বাইরে থাকে কিন্তু সহজ প্রয়াসে চেতনার চেতনায় আনা যায়। দেখবে আমরা অনেক সময় কি হয়, যে আমরা কোনো কিছু জিনিস
আমরা ভুলে ভুলে থাকি ঠিক কথাই, বা হয়তো সেই বিষয়ে আমাদের আলোচনা থাকে না, আমাদের সেই বিষয়ে আমাদের ইন্টারেস্ট, হ্যাঁ হয়তো অনেকদিন কোনো কিছু সেই বিষয়ে আলোচনা হয়নি আমাদের, কোনো দরকারও পড়েনি, ওই জন্য আমরা ওই বিষয়ে আলোচনা করিনি। কিন্তু হঠাৎ আমরা সেই বিষয়টা মনে করার চেষ্টা করলাম এবং মনে পড়ে গেল। এটাও হয়, দুটো জিনিস হয় দেখ, অন্তর্জ্ঞান এবং অসজ্ঞান, এই দুটো আমাদের প্রতিনিয়ত হয়। সজ্ঞান আমাদের সবসময়, আমরা বর্তমান যে কনসাস অবস্থা, এটা হচ্ছে কি সজ্ঞান। অন্তর্জ্ঞান কোনটা? একেবারে চেতনার প্রান্তদেশে থাকে, হ্যাঁ, যেটা কি বারবার চেষ্টা করে আমরা মনে করতে পারি না, আধো আধো মনে করতে পারি। অসজ্ঞান কোনটা? যে যেটা চেতনার বাইরে থাকে সচরাচর, কিন্তু আমরা চাইলে সেটাকে চেতনায় আনতে পারি, চেতনাতে সঙ্গে সঙ্গে আনতে পারি। দেখবে অনেক কিছু বিষয় যেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকে না, আমাদের চিন্তার মধ্যে থাকে না, আগে আমরা জেনেছি বুঝেছি সবই ঠিক আছে, কিন্তু আমরা চাইলে চট করে মনের মধ্যে, আমার আলোচনার মধ্যে, মানে মনের মধ্যে আনতে পারি, অর্থাৎ কি চেতনার মধ্যে আমরা নিয়ে আসতে পারি চাইলে। এটা হচ্ছে অসজ্ঞান। যে কেউ নাম ভুলে গেছে কিন্তু একটু চেষ্টায় মনে পড়ে, দেখবে আমরা অনেকেই করি যে আমার ওই বন্ধুটা, ওই স্যারটা, এইটা দেখবে আমাদের। এর আগে একটা জিনিস পড়াচ্ছিলাম যে আমরা ফ্রয়েডের মতে কি, আমরা যেটা চাই না, আমরা যেটা অপছন্দ করি, সেটা আমরা আমাদের সিস্টেম, আমাদের যেটা সিস্টেম আছে সেই সিস্টেম অটোমেটিক্যালি সেটাকে বাদ দিতে থাকে। নিজেরাও দেখবে, ধরো কোনো বিষয় পছন্দ করো না, কাউকে পছন্দ করো না, সেগুলো দেখবে আস্তে আস্তে ভুলতে বসে। প্রথম প্রথম মনে হবে সব মনে আছে, দেখবে একটা নির্দিষ্ট টাইমের পর ওই বিষয়ে চর্চা না হতে হতে মন কিন্তু ওই বিষয়টাকে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। দেখবে হয়তো একটা টাইমে খুব হয়তো কাছের ছিল, খুব একসঙ্গেই থাকতে, কিন্তু হয়তো তার নামটাও দেখবে মনে করতে পারছো না, তার চেহারাটা, রূপটা মনে করতে পারছো, তার নামটা মনে করতে পারছো। তো যাই হোক, অসজ্ঞান কোনটা? চট করে মনে পড়ে যাওয়াটা। অন্তর্জ্ঞান কোনটা? যেটা মনে না পড়ে আমাদের। এরপর কি নির্জ্ঞান। নির্জ্ঞান মন, এটা কিন্তু ফ্রয়েডের কথা। এই নির্জ্ঞান মনের গুরুত্বর, এর উপরই গুরুত্ব দিয়েছেন ফ্রয়েড। তো নির্জ্ঞানটা কি? যে একেবারেই চেতনার বাইরে, ইচ্ছা মতো কি হয় স্মরণ করা সম্ভব নয়, অবদমিত ইচ্ছা, স্বপ্নের বস্তু ইত্যাদি। নির্জ্ঞানটা কি? যেটাকে একেবারেই মনে করা সম্ভব, সেটা হচ্ছে নির্জ্ঞান। আমি এতক্ষণ তাহলে কি গ্রেডেশন দেখলাম? সজ্ঞান দেখলাম, যেটা একেবারে আমরা সচেতন। অন্তর্জ্ঞান দেখলাম, যেটা আধো আধো মনে পড়ে, পুরোপুরি মনে পড়ে না। অসজ্ঞান কি? যেটা চেতনার বাইরে থেকে কিন্তু যখন খুশি চেতনায় আনতে পারি। নির্জ্ঞান কি? যেটা কিন্তু একেবারেই চেতনার বাইরে, ইচ্ছা মতো স্মরণ করা সম্ভব নয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নির্জ্ঞান মন। তো যাই হোক, তো এই যে চার চার ধরনের গ্রেডেশন করা হয়। প্রথম তিনটি কনসাস, সাবকনসাস আর প্রি কনসাস, এই তিনটে অধিকাংশ দার্শনিকরা প্রথম দিকে ফ্রয়েডের আগে পর্যন্ত এই তিনটির কথাই তারা বলতেন। পরবর্তী ক্ষেত্রে ফ্রয়েড কিন্তু এই নির্জ্ঞান মনের কথাটা তিনি নিয়ে আসেন, যে আমাদের, তিনি এবং ব্যাখ্যা করে দেখান যে আমাদের স্বপ্ন থেকে শুরু করে সবকিছু আমাদের এই নির্জ্ঞান মনের দ্বারাই সম্ভব হয়। নির্জ্ঞান মনের গুরুত্ব এখানে কিন্তু অপরিসীম। সেই জন্য আমি টোটাল চারটেকে একটা লিস্ট বানিয়ে একটা ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দিয়েছি যাতে সহজেই টোটালটা বুঝতে পারো। এরপর যেটা আমার বলার কথা, যে ফ্রয়েডের যে মত, সেখানে দেখো কনসাস, প্রি কনসাস, আনকনসাস, যে কনসাস, প্রি কনসাস এবং আনকনসাস মানে নির্জ্ঞান, সজ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান, এই অন্তর্জ্ঞানের কথাটা কিন্তু ফ্রয়েড বলেননি। যেহেতু ফ্রয়েডের প্রসঙ্গটা হলো, তার জন্য এই মানে সাধারণ সবার যে মত এবং ফ্রয়েডের মতে পার্থক্যটা তো একটু বলে দিচ্ছি, মনে রাখতে সুবিধা হবে। যে আমি কি বললাম, যে আমরা মনের, যে মনের বলছি, ওই একই হলো, একদিক থেকে মন কনসাস একই। তো মনের স্তরভেদ বা চেতনা স্তরভেদের ক্ষেত্রে আমরা চারটে স্তরভেদ দেখালাম। তো সেই ক্ষেত্রে প্রথম যে তিনটি স্তরভেদ, সজ্ঞান, অন্তর্জ্ঞান এবং অসজ্ঞান। সজ্ঞান মানে একেবারে সচেতন অবস্থা, অন্তর্জ্ঞান মানে আধো আধো মনে পড়ে সেই অবস্থাটা, অসজ্ঞান মানে কি? যেটা আমরা আলোচনা করি না কোনো কিছু সচরাচর, কিন্তু আমরা চাইলে আলোচনায় আনতে পারি। এই তিনটে, ফ্রয়েডের আগের সকল দার্শনিকরাই এই তিনটির কথা বলতেন, নির্জ্ঞানের কথা কিন্তু বলতেন না, ফ্রয়েড প্রথম বললেন।
কিন্তু ফ্রয়েড এসে কি করলেন, তিনিও একটা, এটা ছাড়াও আরেকটা বিষয় করলেন, যে তিনি আগের দার্শনিকরা যে তিন ধরনের চেতনা স্তরের কথা বলেছেন, সেই তিনটেকেই গ্রহণ সম্পূর্ণভাবে করেননি। তিনি কি গ্রহণ করেছেন? তিনি গ্রহণ করেছেন সজ্ঞান, তিনি গ্রহণ করেছেন কি অসজ্ঞান, আর তিনি গ্রহণ করেছেন নির্জ্ঞান। এই তিনটেকে তিনি গ্রহণ করেছেন, কনসাস, তোমার প্রি কনসাস, আর একটা হচ্ছে আনকনসাস। কনসাস, প্রি কনসাস, আর একটা হচ্ছে আনকনসাস। তো যাই হোক, আমি সেই মতটাই বলবো যে তিনি কেন গ্রহণ করেননি, ফ্রয়েডের মতটা আলোচনার পর আমি বলবো, তাহলে সুবিধা হবে। এইটুকু জেনে রাখো, প্রথম তিনটেই এটাই অধিকাংশ দার্শনিক স্বীকার করেন ফ্রয়েডের আগে পর্যন্ত, কিন্তু ফ্রয়েড একটু চেঞ্জ করেন সজ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান। এই তিনটি মনের স্তরের এই তিনটি স্তরের কথা বলেন। মনের স্তরের ক্ষেত্রে এই তিনটি স্তর আছে সেটি বলেন, এবং কেন যে তার যুক্তি কি সেটা আমরা তার আলোচনাতে দেখবো। এখানে দেখো আমি একটা চার্ট করে দিয়েছি, যে দার্শনিকদের বিভিন্ন মতামত গুলো বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই পেয়েছিলাম, তার জন্য একটা চার্ট করা হয়েছে, যে ডেকার্ট চেতনা মন সমব্যাপক। এটা আমরা আগেও বলেছি, লকের মতে মন চেতনার আসন, মানে মন চেতনার মধ্যেই থাকে, মানে এর মতো মোটামুটি ওই মন ও চেতনা একই। লাইবনিজের মধ্যে যে মন, এটা দেখো অ্যারো দেওয়া হয়েছে, যে মনের ব্যাপ্তি চেতনা থেকে বেশি। এরপর দেখো ল্যাডের মতে যে চেতনা জাগরণে থাকে ঘুমে হ্রাস পায়, সেটাও বলা হয়েছে। জেমস চেতনার প্রান্ত, স্টাউট এন্ড অ্যাঙ্গেল স্পষ্ট অস্পষ্ট চেতনা স্তরের পার্থক্য চিহ্নিত করেন, চিহ্নিত দেওয়া হয়েছে, চিহ্নিত করে না। আর ফ্রয়েড কি করেন, তিন স্তর, সজ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান। অন্তর্জ্ঞানটা স্বীকার করেননি, মানে যেটা দ্বিতীয়। তো মোটামুটি যে টোটালটার একটা জিস্ট, যে যা কথা বলেছে মন সম্পর্কে, যা বলেছে টোটালটা এখানে একটা জিস্ট করা হয়েছে। এরপর তাহলে কি ডেকার্ট মন চেতনা সমব্যাপক, লকের মতো মোটামুটি মন ও চেতনা একই। মন হলো চেতনার আসন, মানে কি চেতনা মনের মধ্যেই থাকে। লাইবনিজ কি, লাইবনিজের মতে মন চেতনার থেকে ব্যাপক। আর কি, ল্যাডের মতে চেতনা জাগরণে থাকে ঘুমে হ্রাস পায়। জেমসের মতে কি, মানে জেমস কি বলেন না, চেতনার প্রান্ত নিয়ে আলোচনা করেন, তার জন্য চেতনার প্রান্ত জেমস করা হয়েছে। স্টাউট এন্ড অ্যাঞ্জেল আর কি। তো স্পষ্ট এবং অস্পষ্ট চেতনা স্তরের মধ্যে পার্থক্য করেন। আর ফ্রয়েড কি করেন, তিনটে স্তর কি না, সজ্ঞান, অসজ্ঞান এবং নির্জ্ঞান। তো তিনটে যে স্তর বিভাগ, দেখো এখানে তো আমরা প্রত্যেকটার উদাহরণ দিয়ে বুঝলাম, সজ্ঞান, অসজ্ঞান, আর হচ্ছে অন্তর্জ্ঞান, নির্জ্ঞান। ফ্রয়েডও কিন্তু তিনি যে স্তর বিভাগ করছেন তার পক্ষেও তিনি যুক্তি দেখিয়েছেন। যাই হোক, সজ্ঞানটা তো আমরা যা বললাম সেটাই, যে বর্তমান যেটা আমাদের অবস্থাটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সজ্ঞান অবস্থাটা। এই স্তর কি মনের সেই অংশ যেখানে আমরা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে সচেতন থাকি, চিন্তা করি, স্মরণ করি এবং বাহ্য জগতের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করি। সজ্ঞান স্তর দ্বারা আমরা আমাদের পরিবেশকে বুঝি এবং তাতে প্রভাব ফেলে থাকি। ফ্রয়েডের মতে মনের এই অংশটি মনের তুলনায় খুবই ক্ষুদ্র। এটা কি, এই সজ্ঞান অবস্থাটা ফ্রয়েডের মতে। অন্যান্য দার্শনিকদের মতে এখানে পার্থক্যটা দেখো, অন্যান্য দার্শনিকরা বলবে সজ্ঞান অবস্থাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সজ্ঞান অবস্থাটা আমরা বেশিরভাগ সময় সজ্ঞানেই থাকি, এই কথা। ফ্রয়েড কিন্তু বলবে উল্টোটা। ফ্রয়েড বলছে কি না, মনের এই অংশটি মোট মনের তুলনায় খুবই ক্ষুদ্র। ফ্রয়েডের মতে এটা উল্টো। অসজ্ঞান, এখানে স্পেলিং মিস্টেক আছে, আমি আগেই বলে দিয়েছি। তো এগুলো এটা হবে অসজ্ঞান। তো প্রি কনসাস, এই স্তর সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী অবস্থানে থাকে। আমরা দেখো আমাদের ফ্রয়েডের আগে পর্যন্ত আমরা মনের স্তর বিভাগ নিয়ে এত সুস্পষ্ট একদম সচেতন স্তর বিভাগ আমরা আগে দেখিনি। আমরা
আগে দেখিনি, শুধু ফ্রয়েডের ক্ষেত্রে প্রথম দেখেছি। একটা হলো সজ্ঞান, যেটা একেবারে সচেতন অবস্থা, তাই তো? তো যেটার মাধ্যমে আমরা বাহ্য জগতে থাকি, চিন্তা করি, স্মরণ করি, সরাসরি বাহ্য জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, এই যে বর্তমান অবস্থাটা, এটাকে সজ্ঞান বলা হচ্ছে। এবং এই সজ্ঞানটা কিন্তু টোটাল মনের তুলনায় অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। অসজ্ঞান কোনটা? এই স্তর সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী অবস্থানে থাকে। অসজ্ঞানটা একটু পরে বলি, নির্জ্ঞানটা আগে বলে দিই। নির্জ্ঞানটা কি বলা হয়েছিল? না, এটাকে চাইলেও আমি চেতনায় নিয়ে আসতে পারি না, তাই না? যে দেখো, নির্জ্ঞান হলো মনের গভীরতম স্তর, যেখানে আমরা সচেতন ভাবে প্রবেশ করতে পারি না। সচেতন অবস্থায় সেখানে আমরা প্রবেশও করতে পারি না। এখানে থাকে অবদমিত কামনা বাসনা স্মৃতি, যেগুলি সচেতন মনের কাছে অবচেতন। এই স্তরের উপাদানগুলো স্বপ্ন, ভুলভ্রান্তি, মানসিক রোগের লক্ষণ এবং অন্যান্য অনেক মনস্তাত্ত্বিক আচরণে প্রকাশ পায়। নির্জ্ঞানের বিষয়বস্তু সচেতন মনে আনার জন্য মনোসমীক্ষণ, স্বপ্ন বিশ্লেষণ ইত্যাদি পদ্ধতির প্রয়োজন হয়। তো এরপর বলি যে নির্জ্ঞানটা কি? একেবারে সজ্ঞানের বিপরীত অবস্থা। এটা কি? আমরা বর্তমান অবস্থায় যে অবস্থায় আমরা সচেতন থাকি, হাঁটি, চলি, খাই, আমরা জ্ঞান আহরণ করি, আমরা বাহ্য জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, সেই স্তরটা হচ্ছে সজ্ঞান স্তর। নির্জ্ঞান স্তর কোনটা? যে মনের গভীরতম অবস্থা, গভীরতম যে স্তর, এবং এটার উপরই বেশি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে ফ্রয়েড, যে স্তরটা কি? যেটা হচ্ছে যে অবদমিত কামনা বাসনা স্মৃতি, হ্যাঁ, আবাসস্থল, যেগুলো সচেতন ভাবে আমরা আমাদের মনে আসে না, যেগুলো আমাদের মনের কাছে, সচেতন মনের কাছে যেগুলো হচ্ছে অবচেতন। অবচেতন মানে কি? অবচেতন মানে যেগুলো এর একটু আগে বললাম আমরা, যেটা কনসাস, তাই তো? এটা কি? সজ্ঞান, তাই তো? তো অবচেতন, এটা হচ্ছে সাবকনসাস নয়, প্রি কনসাস নয়। অবচেতন যেটা বলা হচ্ছে, যেটা একেবারেই, মানে কি বলবো, যে আমাদের মনের নাগালের বাইরে, যেগুলো আমরা চাইলে একেবারেই কোনোভাবেই আমরা আনতে পারি না আমাদের মনের মধ্যে। তো এগুলো কিসের আবাসস্থল বললাম তাহলে? না, স্মৃতি, অবদমিত কামনা বাসনা, যেগুলো আমাদের অবদমিত কামনা বাসনা, ইচ্ছা, হ্যাঁ, সেগুলো সবকিছুই কোথায় থাকে? না, এই নির্জ্ঞানে লুকিয়ে থাকে। এবং এই নির্জ্ঞান স্তরটা কিন্তু অনেক ব্যাপক স্তর। এই নির্জ্ঞান স্তরে অতিরিক্ত জমে যাওয়ার ফলেই মানুষের মধ্যে কি হয়? মানুষের ব্রেনে সমস্যা হয়, আর ধরে রাখতে পারে না। তখন কি হয়? তার ব্রেন ফেলিওর হয়, অনেকের ক্ষেত্রে পাগল হয়ে যায়। সবগুলোই আমরা যে স্বপ্ন দেখি, সেটা আমরা স্বপ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই স্বপ্ন নিয়ে অত কিছু বলা হচ্ছে না। স্বপ্ন দেখি মূলত কিন্তু এই নির্জ্ঞান মনের কামনা বাসনার জন্য, যেগুলো আমরা চেয়ে এসেছি, চাই, হ্যাঁ, যেগুলো আমরা বাস্তব জীবনে আমরা যেগুলো পূরণ করতে পারি না, সেগুলো সবই কি? সেগুলো সবই নির্জ্ঞান মনে জমা থাকে। যাই হোক, তো নির্জ্ঞানের বিষয়বস্তু সচেতন মনে আনার জন্য কি করতে হয়? অনেক সময়, মানে যাদের ধরো নির্জ্ঞানে অনেক কিছু চাপা পড়ে আছে, কিন্তু নির্জ্ঞান মন থেকে তো সহজে বেরোয় না। আমাদের স্বপ্নের ক্ষেত্রে কি হয়? যখন আমাদের বাইরের ইগো শিথিল হয়, তখন কি হয়? তখন আমাদের ওই নির্জ্ঞান মনের বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসে স্বপ্নাকারে। আমাদের ব্রেনের যখন প্রবলেম হয়, পাগল দেখবে বিড়বিড় বিড়বিড় করে বলে যাচ্ছে, একই ধরনের কথা বলে যাচ্ছে, কারোর দিকে মন নেই তার। মানে কি? সে যে কথাগুলো বলছে, ও এর আগে সারা জীবন ওই ধরনের চিন্তাই করতো, ওই কথাই ভাবতো, যেগুলো এতদিন বলতে পারেনি সে, সেগুলো এখন বলছে। এখন বলছে কি? না, তার এই এখন সমস্যাটা হলো নির্জ্ঞান মন থেকে মানে যেটা বেরোচ্ছে, এবং বেরোনোর সময় তার সজ্ঞান অবস্থাটা, কনসাস অবস্থাটা, সেটাই তার নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? সেই সচেতন অবস্থাটাই তার নষ্ট হয়ে গেছে, সেই জন্য সে কি? পাগল, বর্তমানে সে পাগল। তো যাই হোক, এরপর তাহলে আমরা দু ধরনের স্তর দেখলাম। একটা সজ্ঞান, একেবারে আমাদের এই যে বাস্তবিক স্তর, যেটা আমরা হাঁটি, চলি, খাই, কথা বলি, জ্ঞান আহরণ করি, হ্যাঁ, আমরা ঘুরি ফিরি, এই যে স্তর। নির্জ্ঞান স্তর, যে স্তরে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই,
যে স্তরে আমাদের হাত দেওয়া একেবারেই সুযোগ নেই, যে স্তরটা একেবারে কি বলবো লুকায়িত, যেটা জীবনে আমরা এই সচেতন অবস্থাতে তার বিষয়বস্তুগুলো আমরা এই বর্তমানে আনতে পারবো না। হ্যাঁ, আমরা সচেতন অবস্থায় আনতে পারবো না, চেতনে আনতে পারবো না, সেটা হচ্ছে নির্জ্ঞান স্তর। নির্জ্ঞান স্তর থেকে প্রকাশ পাওয়ার একমাত্রই পথ হলো কি না আমাদের স্বপ্ন কিছুটা প্রকাশ পায়, বা আমাদের যখন আমাদের কি বলো পাগল হয়ে যায়, যখন আমাদের মন বুদ্ধির ফাংশনাল প্রবলেম ঘটে, তখন আমাদের কি হয় না সেই নির্জ্ঞানের বিষয়গুলি বেরিয়ে আসে। এবং তাছাড়াও কি হয় না বর্তমানে আমাদের সাইকিয়াট্রিস্টরা কি করেন না এই যে দেখবে অনেক পাগল ঠিক হয়ে যায়, যে যদি তার মনের মধ্যে যেগুলো জমা হয়ে আছে সেই জমা হওয়াগুলো যদি বের করে দেওয়া যায় তাহলে কি হবে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। অনেক পাগল সুস্থ হয়ে যায় এই কারণে, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট হয়, তার ফ্যামিলি যদি ইনিশিয়েটিভ নেয় ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে তারা কি করেন সাইকিয়াট্রিস্টরা, যে তার মনের মধ্যে যেগুলো জমা আছে, যেগুলো এখনো বেরোয়নি, সেগুলো বেরোতে সাহায্য করে মাত্র, তাই তো। তো কি করেন এই জন্য নির্জ্ঞানের বিষয়বস্তু সচেতন নির্জ্ঞান যেটা এই দেখো প্রথম নির্জ্ঞান ঠিক আছে, বাকি নির্জ্ঞান গুলোর বানানো ভুল আছে। নির্জ্ঞানের বিষয়বস্তু সচেতন মনে আনার জন্য মনোসমীক্ষণ, স্বপ্ন বিশ্লেষণ ইত্যাদি পদ্ধতির প্রয়োজন হয়। মনোসমীক্ষণ, স্বপ্ন বিশ্লেষণ ইত্যাদি এগুলো কি, এগুলো কারা করে, সাইকিয়াট্রিস্টরা করে। তারা ওই যে বললাম পরীক্ষণ পদ্ধতি প্রথমেই বলা হয়েছিল বিদ্যার 3টি পদ্ধতি, সেই এগুলো সব পরীক্ষণ পদ্ধতির আওতাতেই পড়ে, যে একটা নির্দিষ্ট পরিবেশ ক্রিয়েট করে তার মধ্যে বারবার বারবার তাকে টেস্ট করা এবং চেষ্টা করা যাতে তার মনের মধ্যে যেগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে আসে। তো যাই হোক, এর এই সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী একটা স্তর আছে, সেটা হচ্ছে অসজ্ঞান। তো প্রিকনসাস, এই প্রিকনসাস বা হচ্ছে অসজ্ঞান স্তরটা কেমন, যে সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী স্তর। এটি এমন একটি স্তর যেখান থেকে কোনো তথ্য বা স্মৃতি সরাসরি সজ্ঞানে না থাকলেও চেষ্টা করলে তা আমাদের সচেতন মনে আসতে পারে। ফ্রয়েড এই স্তরকে সজ্ঞান এবং নির্জ্ঞানের মাঝামাঝি একটি পর্দা হিসাবে বর্ণনা করেছে। এই অসজ্ঞান স্তরটা, অসজ্ঞানের পরিধি সজ্ঞানের চেয়ে বড় কিন্তু নির্জ্ঞানের তুলনায় ছোট। তাহলে দেখো সজ্ঞানের পরিধি সব থেকে ছোট, অসজ্ঞানের পরিধি সজ্ঞানের তুলনায় একটু বড়, আর অসজ্ঞানের থেকে কি নির্জ্ঞান সেটা কি আরো বড়। তাহলে ফ্রয়েডের মতে সব থেকে ব্যাপ্তি বেশিকার নির্জ্ঞান স্তরে, তাই তো। তো যাই হোক, আরেকটা কথা এখানে বলি, সজ্ঞান তাহলে দেখো এখানে তোমরা বইগুলোতে পাবে ছবি আকারে, একটা কল্পনা করো যে একটা একেবারে বড় বৃত্ত, তার মাঝে আরেকটা বৃত্ত, তার মাঝে আরেকটা বৃত্ত, একেবারে মাঝের যেটা সেটা কি, সেটা নির্জ্ঞান। সেই নির্জ্ঞান, তারপরে আরেকটা বৃত্ত যেটা সেটা হচ্ছে কি অসজ্ঞান। আর একেবারে বাইরের যে বৃত্তটা, মানে আমাদের এই যে বাইরের বৃত্তটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সজ্ঞান। তো এই সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যে মধ্যবর্তী ক্ষেত্রে একটি স্তর থাকে, সেটিকে অসজ্ঞান বলা হয়, যেটা কি না এমন কোনো তথ্য স্মৃতি সরাসরি সজ্ঞানে থাকে না, কিন্তু আমরা চাইলে আমরা সজ্ঞানে নিয়ে আসতে পারি, চেতনায় নিয়ে আসতে পারি, তাই তো। সেটা হচ্ছে অসজ্ঞান স্তর। এই অসজ্ঞান স্তর কি করে না এটা সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যে একটি পর্দার মতো কাজ করে। এই স্বপ্নের সময় কি হয়, এই অসজ্ঞান নামক পর্দাটা শিথিল হয়ে যায়। সব সময়তেই আমাদের এই অসজ্ঞান নামক পর্দাটা স্ট্রং থাকে, ওই জন্য নির্জ্ঞানের বিষয়বস্তু আমরা আমরা বাস্তব জগতে নিয়ে আসতে পারি না। দেখবে এরকম আমাদের হয় যে যে যেটা পাই না আমাদের, অথচ সেটা পেতে ইচ্ছা হয়। স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। এবং আরো কি ভালো করে বিশ্লেষণ করে দেখা যাবে যে স্বপ্নতে যা দেওয়া হয়েছে, স্বপ্ন কলার ব্যাপার এখানে আলোচনা আছে, বলছি যে টোটালটাই আমাদের চা পাওয়া, কোনো না কোনো ভাবে আমরা চেয়েছি, সচেতন বা অচেতন ভাবে কোনোভাবে আমরা চেয়েছি, তো তার জন্য হয়েছে, এবং বেশিরভাগটাই অবদমিত কামনা বাসনা। তো ধরো ধরা যাক যে কেউ প্রচুর ধরো পড়াশোনা করছো, সবাই করছো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, প্রচুর পড়াশোনা করছো, হয়তো ঘুমাতেও পারছো না যে আমাকে চাকরি পেতে হবে, এবার চাকরি না পেলে হবে না।
তো হয়তো পরীক্ষা দিয়েও দিয়েছ, দেখবে রেজাল্ট বেরোবে করছে, এই টাইমে দেখবে কেউ স্বপ্ন দেখে ফেললে যে আমি এতগুলো ঠিক করে ফেলেছি, আমার নাম এত নাম্বারে চলে এসেছে, আমি চাকরি পেয়ে গেছি, দিয়ে সেটা দেখে হয়তো ঘুম থেকে উঠলে। তো এরকম দেখবে আমাদের প্রতিনিয়ত বাস্তব ঘটনা আমাদের ঘটেই চলে। তো এই ঘুমানোর সময় কি হয়, এই অসজ্ঞান নামক যে স্তরটা, এই পর্দাটা শিথিল হয়ে যায়, এর কন্ট্রোলটা কমে যায়, যার ফলে কি হয়, নির্জ্ঞান থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু সে কিভাবে বেরিয়ে আসে, সেটা স্বপ্নের আকারে, এবং স্বপ্নটা কিভাবে দেখা দেয়, সেই স্বপ্ন কলারও আলোচনা করব আমরা এরপর পর্ব। যাই হোক, তিনটে স্তর আমরা বুঝতে পারলাম। সচেতন ভাবনা উপলব্ধি স্তর হচ্ছে সজ্ঞান স্তর, অসজ্ঞান স্তর হচ্ছে সচেতন অবচেতনের মধ্যবর্তী স্তর। এটা একটু ভুল আছে, তোমার অবচেতন কথাটা ফ্রয়েড একটা ব্যবহার করছে না, এটা তোমরা একটু ঠিক করে নেবে, মনে রেখো অথবা লিখে রাখো। এটা হচ্ছে যে সচেতন আর অচেতন, সচেতন আর অচেতন না বলে নির্জ্ঞান, তোমার সজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী স্তর, এটাই সবচেয়ে ভালো। আর নির্জ্ঞান হচ্ছে কি গভীর অবচেতন স্তর, যে সচেতন মনে আনা খুব কঠিন বা অসম্ভব। নির্জ্ঞান মনের ব্যাপ্তি, নির্জ্ঞান মনের উপর গুরুত্ব ফ্রয়েডের প্রচুর, তাহলে নির্জ্ঞান মনের ব্যাপ্তিটা কি রূপ, তাই তো? এটা আমাদের এখন প্রশ্ন। ফ্রয়েডের মতে মন ও চেতনা সমান নয়, ডেকার্ত ইত্যাদির মতে মন চেতনা সমব্যাপক, কিন্তু ফ্রয়েডের মতে কিন্তু মন এবং চেতনা এক নয়। সেটা আমরা বুঝতে পারলাম কি না, মন এই টোটালটাকে নিয়েই কিন্তু সজ্ঞান অসজ্ঞান নির্জ্ঞান নিয়েই কিন্তু আমাদের মন, তাই তো? তার মধ্যে চেতনা অল্প পরিমাণে থাকে, সজ্ঞান কনসাস বা কনসাসনেস এখান থেকে সেটা অল্প জায়গায় থাকে, তাই তো? তো তাহলে কি একই ব্যক্তি তো হতে পারে না, তাদের মধ্যে পার্থক্য আছে, তাই তো? মনের পুরোটা তোমার জুড়ে চেতনা থাকে না, মনের পরিধি চেতনার থেকে অনেক বেশি, বুঝতে পেরেছো? এটা তো বলাই হলো যে সজ্ঞান বা চেতন মনের অংশ খুবই সীমিত, যেখানে আমরা আমাদের চারপাশের বিষয়গুলি সচেতনভাবে জানি। সজ্ঞান মানে কি, যেখানে আমরা চারপাশের বিষয়গুলো সচেতনভাবে জানি, তার অংশ খুবই সীমিত। অপরদিকে মনের বৃহত্তম অংশ নির্জ্ঞান, এটা ভুল আছে, ঠিক আছে? এইগুলো স্পেলিং মিস্টেক কোনোভাবে হয়েছে। তো মনের এগুলো তোমাদের আমি ঠিক করে দেব, একেবারে শেষ হোক, লাস্ট একটা কপি দেবো, সেটাতে ঠিক করে দেবো। মনের বৃহত্তর অংশ নির্জ্ঞানে আবদ্ধ থাকে। আমরা উপরে আলোচনা প্রসঙ্গে বলেছি যে সব থেকে বেশি ব্যাপকতর হচ্ছে যে নির্জ্ঞান অংশ মনের, তারপরে কি অসজ্ঞান অংশ, আর একেবারে কম ক্ষুদ্র অংশ মনের, সেটা হচ্ছে সজ্ঞান অংশ। তো এরপর কি নির্জ্ঞান মনের উৎপত্তি এবং গঠন। যে নির্জ্ঞানে কি হয়, মানসবৃত্তি বা ইচ্ছাগুলোর উৎস প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জন্মগত মানসবৃত্তি, একটা অবদমিত মানসবৃত্তি। একটা জন্মগত মানসবৃত্তি, সেটা কি শিশু থেকে বা শিশু অবস্থা থেকে বা জন্মসূত্রে পাওয়া কামনা বাসনা। অবদমিত মানসবৃত্তি কোনটা, সামাজিক নৈতিক বিধিনিষেধের কারণে অবরুদ্ধ বা দমিত কামনা বাসনা বা আকাঙ্ক্ষা। তাহলে জন্মগত মানসবৃত্তি কোনটা না, জন্মের পর থেকে কোনো ফ্যামিলি কোনো পরিবার শিশু থেকে যে সকল কামনা বাসনা আমরা আমাদের উৎপন্ন হয়ে থাকে সেগুলো। অবদমিত মানসবৃত্তি সেগুলো কি না, যেগুলো হচ্ছে সামাজিক বা নৈতিক ভাবে যেগুলো তোমার কি বলবো করণীয়, উচিত নয় যেগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে অবদমিত মানসবৃত্তি, অবদমিত কামনা বাসনা। এই দুটো থেকেই কিন্তু নির্জ্ঞান মনের উৎপত্তি হয়। জন্ম থেকে কি হয়, শিশু একটা পরিবারে বড় হয়ে ওঠে, যার ফলে সেই পরিবারের বিধি নিষেধ কিছু নিয়ম কানুন তাকে শিখতে হয়, এবং সেই দিক থেকে কোনগুলো ভালো কোনগুলো খারাপ, শিশুর যদি খারাপগুলো ভালো মানে ইচ্ছা হয় করতে, ভালোগুলো করতে না হয় সেটা চলবে না, তাকে কিন্তু সেই ফ্যামিলি সেই রুলস অনুযায়ী চলতে হবে। তো যাই হোক, বা মানুষ হয়ে জন্মিয়েছে, মানুষ হয়ে জন্মানোর জন্য তার কিছু কিছু রুলস মানতে হয়,
কিন্তু সবার যে সেই রুলস মানতে ভালো লাগবে সেটা নয়, তাই তো? তো সেই জন্য এই যে জন্ম থেকে যে শিশুর কামনা বাসনা, সেটা কি? সেটা হচ্ছে জন্মগত মানসবৃত্তি বলা হচ্ছে। এই জন্মগত মানসবৃত্তি থেকেও নির্জ্ঞান মনের উৎপত্তি হয়। আর অবদমিত মানসবৃত্তি, যেগুলো হচ্ছে সামাজিক নৈতিক বিধিনিষেধ, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, কিন্তু তার করতে ইচ্ছা হচ্ছে বা ওটা পেতে চাইছে, সেগুলো পাচ্ছে না। সেই করতে করতে কি হয়, আস্তে 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 আমাদের ওই সব কামনা বাসনা গুলো মনের নির্জ্ঞান স্তরে চলে যায় আস্তে আস্তে। তাহলে কি অচেতন ভাবে মানে সচেতন ভাবে আমরা ওই সকল কামনা বাসনা গুলো চাই না, তথাপি নির্জ্ঞান মনে চলে যাওয়ার কারণে আমাদের মন কিন্তু চায় ওই সকল কামনা বাসনা গুলো। এবং সেই কামনা বাসনা গুলোর মধ্যে ওই যে ব্যারিয়ার, একটা পর্দা, কি বললাম, অসজ্ঞান। অসজ্ঞান কিন্তু নির্জ্ঞান মন থেকে ওগুলোকে বাইরে বেরিয়ে আসতেও দেয় না। ওটা হচ্ছে ইগো, আমাদের ইগো, সুপার ইগো। তো একটা কনসেপ্ট আছে, সেই ইগো ইগো আমাদের কি করে, ইগো আমাদের ওই কামনা বাসনা গুলোকে বেরিয়ে আসতে বাধা দেয়, বেরিয়ে আসতে দেয় না। কিন্তু যখন আমাদের স্বপ্ন হয় তখন কি মনের কন্ট্রোল তখন কমে যায়, যার ফলে কি হয়, মানে সজ্ঞানের কন্ট্রোল কমে যায়, যার ফলে কি হয় না তোমার সজ্ঞানের কন্ট্রোল কমে যাওয়ার ফলে ফলে অসজ্ঞানের কন্ট্রোলও কমে যায়, অসজ্ঞানও দুর্বল হয়ে পড়ে। যার ফলে কি হয়, অসজ্ঞান থেকে আস্তে আস্তে নির্জ্ঞানের যে অবদমিত কামনা বাসনা, সেটা আমাদের বেরিয়ে আসতে শুরু করে স্বপ্নের আকারে। এবং কি স্বপ্নের ক্ষেত্রে কি হয়, ওই বিষয়গুলো বিভিন্ন অন্যান্য বিষয় বস্তুকে অতিরঞ্জিত করে আমাদের স্বপ্নে প্রকাশ পায়, সরাসরি একেবারে প্রকাশ পায় না। তো যাই হোক, শৈশবে শিশুর ন্যায় অন্যায় বোধ অপরিপক্ক হয়, সে অনেক কামনা করে যা প্রাপ্তবয়স্করা অনুমোদন করে না। শাস্তির ভয়ে এসব বাসনা অবদমিত হয় এবং তারা সজ্ঞানে আসতে পারে না, বরং নির্জ্ঞান অবস্থান করে। পাশাপাশি পরবর্তী জীবনে অসামাজিক বা অনৈতিক অসামাজিক বা নৈতিকভাবে অনুচিত বাসনাগুলিও অবদমিত হয়ে নির্জ্ঞানের পরিধি বাড়ায়। ফলে নির্জ্ঞানের মূল ভূমিকাটি হচ্ছে অবদমিত কামনা বাসনার আশ্রয়স্থল হওয়া। এটা হচ্ছে নির্জ্ঞানের পরিধি। তো যাই হোক, দুটো দিক দিয়ে, একটা শিশুর জন্মগত যে কামনা বাসনা, আর একটা অবদমিত কামনা বাসনা, সামাজিক বা নৈতিক বিধিনিষেধের যেগুলো, যে কামনা বাসনার উপর বিধিনিষেধ আছে সেগুলো পরিতৃপ্তি হচ্ছে না, সেগুলো আস্তে আস্তে কি হয়, নির্জ্ঞান মানে চলে যায়। কিন্তু তথাপি একেবারে তো বিলুপ্ত হয়ে যায় না, নির্জ্ঞানটাও তো মনেরই একটা স্তর। যদিও সেটা হয়তো ডাইরেক্টলি সচেতন অবস্থায় আমরা বাইরে আনতে পারি না, ঠিক কথায় মনে করতে পারি না, তথাপি মনেরই একটা স্তর, একটা পথ আছে ওই কামনা বাসনা গুলো বের করার, যেটা হচ্ছে স্বপ্ন। এটা ফ্রয়েডেরই কথা। এরপর কি, অবদমিত বাসনার ক্রিয়া। অবদমিত বাসনাগুলো নিষ্ক্রিয় থাকে না, বরং সবসময় প্রকাশের চেষ্টা করে। যে কথাগুলো বলছিলাম, যে জাগ্রত অবস্থায় এগুলো সরাসরি প্রকাশ পায় না, কারণ তখন মানসিক বিচারক বা অধিষ্ঠাতা সুপার ইগো সজাগ থাকে। তাই বাসনা প্রকাশ বিকৃত রূপে হয়, যেমন ভুল ভ্রান্তি, দৈনিক ভুল ভ্রান্তি। জাগ্রত স্বপ্ন বা জাগরণ স্বপ্ন, স্বপ্ন মানসিক রোগের লক্ষণ ইত্যাদি। মানে যে সকল ক্ষেত্রে যে আমাদের সুপার ইগো, ইগো সুপার ইগো, সুপার ইগো যে সকল ক্ষেত্রে, বা ইগো যে সকল ক্ষেত্রে একটু কি হয় না, একটু দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কি হয় না, আমাদের ওই নির্জ্ঞান মনের বিষয়গুলো আমাদের সজ্ঞান মানে স্বপ্নে আকারে আসতে থাকে, এবং সেগুলো জাগ্রত স্বপ্ন হতে পারে, বা আমাদের দৈনিক ভুলভ্রান্তির ফলেও হতে পারে, আবার মানসিক রোগের লক্ষণও হতে পারে। অনেকে দেখবে হঠাৎ করে ভালো ছিল, হঠাৎ করে একই ধরনের কাজ করছে, একই ধরনের কথা বলছে, বিড়বিড় করছে, কোনো বিষয় নিয়েই পড়ে আছে, কোনো একটি পার্টিকুলার বিষয়ই তার মাথায় ঘুরছে, ঘুরতে 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 কি হয়ে যায়, যে ওই বিষয়টাই সবসময় তার মনে আসছে। কিন্তু যখন মনে আসছে তখন কিন্তু তার এই যে সুপার ইগো, সে বা সাধারণ অবস্থায় আমাদের কনসাসনেস যে সত্তা, সেটা কিন্তু সজাগ থাকে না, সেটা সজাগ থাকে না। সে ওই টাইমে কি করলো, হঠাৎ তাকে যদি সুস্থ করা হয়, সে দেখবে ভুলে গেছে ওই টাইমে কি করেছে। বোঝা গেছে? যাই হোক, জাগ্রত স্বপ্ন কোনটা না, আমরা দেখবে জেগে জেগেও স্বপ্ন দেখি। কোনো কিছু আমার খুব ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, দেখবে আমরা নিজেরাই ভাবতে শুরু করি, আমরা বলি না কাউকে, কিন্তু নিজেরা ভাবতে শুরু করি, এই জিনিসটা যদি আমি পাই, আমি
এই বিষয়গুলোতে আমি এগোবো, এইভাবে আমি এগোবো পরবর্তী জীবন। দেখবে এরকম আমরা আমাদের জাগ্রত স্বপ্ন সবারই হয়, সবারই একটা আহ মানে জাগ্রত স্বপ্ন হবেই হবে। যাই হোক, স্বপ্ন তো হয়ই। আর মানসিক রোগ এটা সবার হয় না, কিন্তু কিছু জনের হয়, প্রমাণিত। যাই হোক, এরপর কি নির্জ্ঞান মনের অস্তিত্বের সপক্ষে প্রমাণ এবং ফ্রয়েডের যুক্তি। অনেকগুলো আছে, যে সংবেশন, বিস্তৃত স্মৃতি, সংবেশনোত্তর অভিভাবন, দৈনন্দিন জীবনে ভুলভ্রান্তি, জাগ্রত স্বপ্ন বা জাগর স্বপ্ন, স্বপ্ন, স্বপ্নচারিতা, মানসিক রোগ, আকস্মিক স্মৃতি। তো এই এতগুলো বিষয় আছে যেগুলো কি যেগুলো হচ্ছে যে আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্বের ক্ষেত্রে প্রমাণ। তো এরপরে আমাদের একটা বিষয় আছে, আমি ওখানে একটু এ করে নেব। আচ্ছা, এটা ওইটা পড়াতে পড়াতে বলবো, একটু চেঞ্জ করতে হবে। কোথায় গেল? নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ এবং ফ্রয়েডের যুক্তি বা নির্জ্ঞান মনের অস্তিত্বের সপক্ষে প্রমাণ। এটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে সংবেশন, হিপনোসিস। এটা কি? যে সংবেশন অবস্থা এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি পরীক্ষকের নির্দেশে নিয়ন্ত্রিত হয়। আমরা ওই হিপনোটাইজ করে দেওয়া, এরকম কথা তো আমরা শুনেছি, যে সে নিজে কি করছে সে নিজে জানে না, তাই না? এই ধরনের কথাগুলো সেই সেরকম বিষয় আমরা আলোচনা করব, যে সংবেশন অবস্থা এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি পরীক্ষকের নির্দেশে নিয়ন্ত্রিত হয় এবং তার সচেতন বুদ্ধি দুর্বল হয়। সংবেদন থেকে বেরিয়ে আসার পর ব্যক্তি তার আচরণ স্মরণ করতে পারে না, যা নির্দেশ করে এই আচরণ নির্জ্ঞানের নিয়ন্ত্রণে ছিল। দেখো, সংবেশন অবস্থা বা হচ্ছে হিপনোসিস যে অবস্থা, যেটা কি, যেটা তার কন্ট্রোলে থাকে না। মানে কি বলছি, এটাতে কি হয়, যে এটা এমন একটি মানসিক অবস্থা যে হিপনোটাইজ করে দেওয়া হয়। হিপনোটাইজ করে দেওয়া মানে কি, এই মানে তাকে কন্ট্রোল করা হয়, তার মানসিক অবস্থাটাকে কন্ট্রোলে নিয়ে আসা হয়, তাকে যা বলা হয় তাকে সে তাই করে। তো এটি একটি এমন মানসিক অবস্থা যেখানে ব্যক্তি পরীক্ষকের নির্দেশে নিয়ন্ত্রিত হয়, পরীক্ষক যা বলে তাই করে এবং তার সচেতন বুদ্ধি দুর্বল হয়, মানে আমাদের যেটা সজ্ঞান অবস্থা সেটা দুর্বল হয়। এবং সংবেশন থেকে যখন সে বেরিয়ে আসে, আসার পর ব্যক্তি কি করে না, আগে যে আচরণ করেছে সেই আচরণটা কিন্তু স্মরণ করতে পারে না, তার কিছু মনে থাকে না, তাই তো? তো যেটা আমি একটু আগে বললাম, যে এই মানসিক রোগের ক্ষেত্রেও সেম হয়। হঠাৎ করে যদি তার মানসিক প্রবলেম হয়, কিছুদিন ডাক্তার দেখানোর পর সে যখন নর্মাল হয়ে যায়, তার মনে থাকে না যে আমি ওরকম আচরণ করেছি বলে। তো যাই হোক, এটা নির্দেশ করে কি এই আচরণ নির্জ্ঞানের নিয়ন্ত্রণে ছিল, সজ্ঞানের নিয়ন্ত্রণে ছিল না। সজ্ঞানের নিয়ন্ত্রণে থাকলে তার মনে থাকতো, অথচ সেই আচরণগুলো সে করেছে, অথচ সজ্ঞানের নিয়ন্ত্রণে নেই, তাহলে অবশ্যই নির্জ্ঞানের নিয়ন্ত্রণে আসে। তো তার কোনো এই বাস্তবিক জ্ঞান ছিল না সেই টাইম। এটাকে বলা হচ্ছে হিপনোসিস, এটা বলা হচ্ছে সংবেশন। বিস্তৃত স্মৃতি, এটা হচ্ছে যে আমাদের দেখবে অনেক সময় এরকম হয়, অনেক পুরনো বিস্তৃত স্মৃতি মনে আনা সম্ভব হয় না, যা শিশু বা অতীতে ঘটে যাওয়া ঘটনা হতে পারে, যে কোনো হতে পারে, যেগুলো আমাদের সম্ভব হয় না। কিন্তু যেগুলো কি, যে আমাদের ধরো হয়তো এটার উদাহরণটা কোথায়? ও, এটার উদাহরণ দেওয়া হয়। যেগুলো ধরো সংবেশন কি বললাম, সংবেশন হচ্ছে যে আমরা আমাদের অনেক কিছু বিষয় যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেটা সজ্ঞানের নিয়ন্ত্রণে থাকে না, সেটা জ্ঞানের কন্ট্রোলে থাকে, তখন কি হয়, তখন আমরা সেই সংবেশন থেকে বেরিয়ে আসার পর আগের অবস্থা আমরা মনে করতে পারি না।
এরপর কি সেটা তার ফলে প্রমাণ হয় এটা নির্জ্ঞানের হাতে ছিল। বিস্মৃত স্মৃতি, বিস্মৃত স্মৃতি সংবেশন অবস্থায় অনেক পুরনো বিস্মৃত স্মৃতি মনে আনা সম্ভব হয় না। যেমন যা শিশু বা অতীতে ঘটে যাওয়া ঘটনা হতে পারে। যেমন আমাদের এরকম হতে পারে যে ধরো মানসিক আঘাতের ফলে অনেক মনোরোগের উৎপত্তি হয়, ঠিক কথাই। তারপরে ধরো সেই মনোরোগের ফলে আমি বিভিন্ন আচরণ করেছি, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হলো এবং রোগ মুক্তির সঠিক সন্ধান দেওয়া হলো এবং রোগ মুক্তি হলো, তখন আমার আগের বিষয়গুলো আর মনে থাকছে না। এগুলো হচ্ছে বিস্তৃত হয়ে যায় স্মৃতি। তাহলে এ থেকেও প্রমাণিত হয় যে আমার আঘাতের পর যে মনোভাবটা, যে আচরণটা, সেটা অবশ্যই সেটা কিন্তু সজ্ঞান তার কন্ট্রোল করেনি, নির্জ্ঞান তার কন্ট্রোল করেছিল। আবার কি সংবেশনোত্তর অভিভাবন, সংবেশনোত্তর অভিভাবন, যে সংবেশন অবস্থায় দেওয়া নির্দেশ সংবেশন মুক্ত অবস্থায় কার্যকর হয়, অর্থাৎ নির্জ্ঞান অবস্থায় আদেশ সংরক্ষিত থাকে। যে এটা কি অর্থে বোঝানো হচ্ছে, যে সংশ্লিষ্ট অবস্থায় অর্থাৎ সংবেশনের সময় কি হয় না, যদি কোনো ব্যক্তিকে এমন কিছু নির্দেশ দেওয়া হয় যে সংবেশন মুক্ত অবস্থায় অর্থাৎ তার স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর কোনো এক সময়ে, যেমন পরদিন দুপুর বেলায় বাড়ির অন্যান্যদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের সময় সে যেন একটা মোমবাতি জেলে খাবার টেবিলে সেটিকে রেখে টেবিলটিকে 3 বার প্রদক্ষিণ করে, তাহলে দেখা যায় যে ওই ব্যক্তি যথাসময়ে ওই আগের যে বলা কাজটি সেটা কিন্তু সম্পন্ন করে, এবং তার এই হাস্যকর কাজের কারণস্বরূপ কতকগুলি মন গড়া যুক্তিও খাড়া করে। সেই যুক্তিগুলো পরে বলছি। এ প্রকার ক্রিয়া চেতন মনের পরিবর্তে নির্জ্ঞান মনের ক্রিয়া, যে নির্জ্ঞান মনের উপর সংশ্লিষ্ট অবস্থায় পরীক্ষকের আদেশ প্রদত্ত হয়েছিল। ধরো কোনো একটা রোগীকে চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসার সময় তাকে বলা হয়েছিল যে তুমি কি করবে, খাওয়ার সময় প্রতিদিন কি করবে, যে না একটা টেবিলে একটা মোমবাতি জ্বালিয়ে 3 বার প্রদক্ষিণ করবে এবং তারপর তুমি খাবে। এবং তার দেখা যাচ্ছে যে তার ওই মানসিক সমস্যাটার সমাধান হয়ে গেছে, তার আর কোনো মানসিক সমস্যার সমাধান নাই, কি তথাপি সে কিন্তু ওই একই কাজ করছে। এবং তখন যদি কেউ জিজ্ঞাসা করে এটা কেন করছিস, তখন সেই অবস্থায় যা যুক্তি দেওয়া যায় মন গড়া একটা যুক্তি দিয়ে দিচ্ছে। এবং এটা কেন দিচ্ছে না, বলছে আদেশ ইত্যাদি নির্জ্ঞান মন কি করে, নির্জ্ঞান মনে সংরক্ষিত থাকে, সেই জন্য সে ওটা করছে। মানে জাস্ট সে নির্জ্ঞান মন থেকে সজ্ঞানে এসেছে, কিন্তু নির্জ্ঞান মনের প্রভাবটা তখনও পুরোপুরি চলে যায়নি। এটা হচ্ছে সংবেশনোত্তর অভিভাবন। এবারে দৈনন্দিন জীবনের ভুল ভ্রান্তি, যে বহু ভুল, যেমন নাম ভুল বলা, কথার বদল, কাজ ভুলে যাওয়া ইত্যাদি একেবারেই দৈব নয়, এগুলো নির্জ্ঞানের বাসনার প্রতিফলন। এরকম আমাদের বর্তমান মানে জীবন ধারণের ক্ষেত্রে অনেক সময়ই আমাদের কিন্তু এটা হয়েই থাকে, যে আমরা নাম ভুলে যাই, আমরা একটার ঘাড়ে আর একটা চাপিয়ে দিই, আমরা এরকম করি, কাজ ভুলে যাওয়া, কথা বদল, তাই তো, ওই যে একটা কথা বদলে ডাকনাটা পড়ে আছে। তো দৈনন্দিন জীবনে ভুল ভ্রান্তি এগুলো থেকেই যায়। সেগুলো কি, এগুলো নির্জ্ঞান মনের বাসনার প্রতিফলন। তো আমাদের এখানে যদি কোনো নতুন উদাহরণ থাকে আমি বলছি। হ্যাঁ, ফ্রয়েড একটি উদাহরণ দিয়েছেন তার নিজের গ্রন্থে। তো সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ গ্রন্থে তিনি বলেছেন কি না, অস্ট্রিয়ার তদানীন্তন পার্লামেন্টের সভাপতির এমন একটি কথার ভুলের উল্লেখ করেছেন ফ্রয়েড নিজে। সভারম্ভে সভাপতি বলে ওঠেন যে ভদ্র মহোদয়গণ, সভায় প্রয়োজনীয় সংখ্যক সভ্য উপস্থিত হয়েছেন, অতএব এখন সভার কাজ সমাপ্ত হোক।
সভাপতি শুরু হোক কথাটি না বলে ভুল করে সমাপ্ত হোক কথাটি বলে ফেলেছেন। মানে একটা সভা শুরু হয়েছে, তিনি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সভা শুরু হয়েছে এবং তাদেরকে সম্ভাষণ পূর্বক যে শুরু হোক কথাটা বলার জায়গায় শেষ হোক বলে দিয়েছেন, যে ভদ্র মহোদয়গণ, সভায় প্রয়োজনীয় সংখ্যক সভ্য উপস্থিত হয়েছেন, অতএব এখন সভার কাজ সমাপ্ত হোক। সভাপতি শুরু হোক কথাটি না বলে ভুল করে সমাপ্ত হোক কথাটি বলেছেন। ফ্রয়েডের ব্যাখ্যা অনুসারে এরূপ ভ্রান্তির মূলে সভাপতির নির্জ্ঞান মনের বাসনা নিহিত ছিল। উক্ত সভায় এমন এক বিতর্কিত বিষয়ের আলোচনা হবার কথা ছিল, সভাপতি তার অংশীদার হতে চাননি। অবশ্য এই না চাওয়া তার নির্জ্ঞান মনের ইচ্ছা, নির্জ্ঞান ইচ্ছার জন্যই তিনি এমন এক কথার ভুল করেন বা ভুল করে বসেন। মানে তিনি সচেতন ভাবে কিন্তু চাননি, কিন্তু নির্জ্ঞান মনে যেহেতু ছিল যে এর মধ্যে একটা বিতর্কিত বিষয় উৎপন্ন হতে পারে, সেই জন্য ভুলবশত তিনি বলে ফেলেছেন যে এখন সভা শেষ হোক। এই ধরনের ভুল ভ্রান্তি, আমাদের নাম ভুল বলা, আমাদের জায়গা ভুল বলা, একের ঘাড়ে অপরে চাপিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ভুল ভ্রান্তি প্রচুর হয়ে থাকে, যেটার প্রমাণ দেয় যে নির্জ্ঞান মনের অস্তিত্ব বর্তমান। এরপর কি জাগ্রত স্বপ্ন। জাগ্রত স্বপ্ন এটাও নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ, যে সচেতন ভাবে জাগ্রত স্বপ্নটাও কিন্তু হয় অনেকটা এই সচেতন অবস্থাতেই, এই ব্যবহারিক দশাতেই। তথাপি জাগ্রত স্বপ্নের সময়েও কিন্তু দেখবে আমরা একই জায়গায় হয়তো বসে গল্প করছি, একই জায়গায় আছি, কেউ হয়তো কোনো একটা বিষয় নিয়ে জাগ্রত স্বপ্ন দেখতে শুরু করেছে, সে কিন্তু এই আলোচনার মধ্যে নেই, এই জগতেই নেই, সে তার নিজের জগতে। বুঝতে পেরেছো? এটাও কিন্তু নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ, যে নির্জ্ঞান মন থেকে আস্তে আস্তে তার বেরোতে শুরু করেছে। আবার যখন কেউ তাকে বলছে, আরে কি করছিস, হ্যাঁ এই আলোচনা হলো এখানে, তখন দেখবে আমাদের টনক নড়বে, ও আচ্ছা আচ্ছা এই আলোচনা হচ্ছিল, হ্যাঁ আছি আছি, এরকম দেখবে আমরা বলি। তো স্বপ্ন, স্বপ্ন তো নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ, সেটা আমরা আগেই পুরো ব্যাখ্যা করে বলেছি, যে বয়স্কদের অধিকাংশ স্বপ্নই নির্জ্ঞানের অবদমিত কামজ ইচ্ছার ছদ্মরূপে প্রকাশ। এই জাতীয় স্বপ্নের দুটি রূপ থাকে, একটা ব্যক্ত রূপ, একটা অব্যক্ত রূপ। আমরা স্বপ্নটি যেভাবে দেখি তা ব্যক্ত রূপ, স্বপ্নের রূপটি বিশ্লেষণ করলে তার অব্যক্ত রূপটি বা স্বরূপটি জানা যায়। নির্জ্ঞান মনের অবদমিত কামজ বাসনা নিয়েই স্বপ্নের অব্যক্ত অংশটি রচিত। তো স্বপ্ন কি নির্জ্ঞান মনের অস্তিত্ব প্রমাণ করে। নির্জ্ঞানের প্রকল্প ছাড়া আমাদের অনেক স্বপ্নকে ব্যাখ্যা করাই যায় না। কি বলছেন না ফ্রয়েড, এবং কি বলছেন না, বয়স্কদের অধিকাংশ স্বপ্নই হচ্ছে কি না অবদমিত কামজই ছদ্মরূপে, কামজই ইচ্ছার প্রকাশ ঘটে, এবং সেটা কি হয় প্রকাশ ঘটে, ছদ্মরূপে প্রকাশ ঘটে। এবং এই জন্য এই স্বপ্নের দুটি রূপের কথা তিনি বলেছেন, একটা হচ্ছে ব্যক্ত রূপ আর একটা কি অব্যক্ত রূপ। ব্যক্ত যেটা প্রকাশিত হয়, অব্যক্ত যেটা অপ্রকাশিত থাকে। বলছে ব্যক্ত রূপটা কি করে না, ব্যক্ত রূপটা বিশ্লেষণ করলে তার অব্যক্ত রূপটি বা স্বরূপটি জানা যায়, যে আসলে তার ইচ্ছা কি ছিল, কি জন্য তো কি জন্য তার এই, মানে বলেছিলাম যে একটা রূপক, কোন উপমা, মানে কোনো একটা কিছু বিষয়কে সঙ্গে করে আমাদের স্বপ্ন হয়, সেটা স্বপ্ন কলাতে আমরা দেখবো, যে স্বপ্ন কলা আলোচনাতে যে স্বপ্ন কিভাবে গঠিত হয়। তো ওই ব্যক্ত বা প্রকাশিত রূপ, যেটা কোনো না কোনো রূপককে নিয়ে প্রকাশ পায়, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তার প্রকৃত রূপ, তার প্রকৃত ইচ্ছা আমরা জানতে পারবো, তাই তো। তো নির্জ্ঞান মনের অবদমিত কামজ বাসনা নিয়ে স্বপ্নের অব্যক্ত অংশটি প্রকাশিত, যেটা স্বপ্নের মাধ্যমে মানে যেটা অপ্রকাশিত অংশ, তার প্রকাশিত অংশটা স্বপ্ন, সেই অব্যক্ত আসল তার উদ্দেশ্যটা কি, ওই স্বপ্নটা দেখার। অনেক সময় আমাদের এরকম হয় যে এমন একটা স্বপ্ন দেখলাম, অর্থ খুঁজে পাই না, কিন্তু ভালো করে বিশ্লেষণ করলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তারা কিন্তু ওই শব্দের অর্থ ঠিক বের করে দেবে, ওই শব্দের বলছি, ওই স্বপ্নের। তো যাই হোক, স্বপ্নচারিতা, স্বপ্নচারিতা কোনটা না, স্বপ্নাবস্থায় ব্যক্তি অসচেতন ভাবে ঘোরাঘুরি করে, কিন্তু পরবর্তী সময়ে কিছুই স্মরণ করতে পারে না। এর কারণ হলো তার ক্রিয়া নির্জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে, এর একটা উদাহরণ কি একটা আমরা বলি, যে স্বপ্নচারিতা হলো যে ধরো কারো মানসিক রোগ হলো, মানসিক রোগের সময় এই স্বপ্নচারিতাটা হয়ে থাকে, যে মানসিক বিষয় পরে আছে সেটা বলছি, মানসিক রোগের সময়তেই স্বপ্নচারিতা হয় কি না, সে কি করে,
সে কি না করে সেটা পরবর্তী ক্ষেত্রে সে মনে করতে পারে না, তাই তো? স্বপ্নের মাধ্যমে সে আচরণ করে থাকে, তাই তো? সেটা হচ্ছে কি স্বপ্নচারিতা। তো এই স্বপ্নচারিতা এটা কি এক প্রকার মানসিক রোগ? যে রোগ সম্বন্ধে কি রোগী সচেতন থাকে না, এবং যার ফলে কি করে সে নিজে ভাবে যে সে সব ঠিক করছি, এবং অপরে অপরে ভাবে সে ভুল করছে, এবং পুরোপুরি সে কি কি করলো, কি কি কাজ সম্পাদন করলো, কিছু পর সে ভুলে যায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্বপ্নচারিত, স্বপ্নের মাধ্যমে আচরণ। আর হচ্ছে মানসিক রোগ কোনটা? যে একেবারে মানসিক, যেটা একেবারে ম্যাড ব্যক্তি, মানসিক রোগ, সেই তাদের কি অসুস্থতার পিছনে অনেক সময় কি অবদমিত নির্জ্ঞান, এগুলো বিভিন্ন আলোচনা প্রসঙ্গে কিছু কিছু আলোচনা হয়েছে যে আসলে পাগল হয়ে যাওয়ার অর্থটা কি। পাগল হয়ে যাওয়ার অর্থটা কি, নির্জ্ঞান মনে যা আছে, হ্যাঁ, সেটা বাস্ট করে গেছে, এটা হচ্ছে পাগল হয়ে যাওয়া। সে দেখবে যা আচরণ করছে সে সচেতন মনে করছে না, এবং যদি কোনোদিনও সুস্থ করা হয় তাহলেও তার কোনোদিনও সেগুলো মনে থাকবে না, হয়তো অল্প মনে থাকতেও পারে কিন্তু পুরোপুরি কখনোই মনে থাকবে না। যাই হোক, আরেকটা কি আকস্মিক স্মৃতি, হঠাৎ হঠাৎ করে কোনো স্মৃতির উদ্বেগ, সেটাও কিন্তু নির্জ্ঞান মন। এটাও কিন্তু মানসিক অবস্থা খারাপের জন্যই হয়ে থাকে, অনেকেরই এটা হয়ে থাকে। যে একটা উদাহরণ দিই, দেখো, যে আমাদের ধরো এরকম হয়তো ছোটবেলায় অনেক কবিতা পড়েছি, আমাদের কোনো কারণে হয়তো কোনো কবিতার লাইন অনেকবার চেষ্টা করে আমরা মনে করতে পারি, কিন্তু আবার দেখবে এরকম হয়ে থাকে কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ভাবে হয়তো সেই কবিতার লাইনটা, তুমি হয়তো সেই টাইমে ভাত খাচ্ছ, তুমি সেই টাইমে আড্ডা দিচ্ছ, হঠাৎ করে দেখবে সেই কবিতার লাইনটা মনে পড়ে গেছে, এরকমটা হয়। এটা হচ্ছে কি আকস্মিক স্মৃতি। আবার এরকম হয় কোনো কিছু মনে করছিলে, কারণ নাম মনে করছিলে, পারোনি তখন ঠিক টাইমে, আবার যখন টাইম নয় হঠাৎ করে সেই টাইমে তোমার মনে পড়ে গেছে। এগুলো কি জন্য হয়? পুরোটাই কিন্তু এই সকলগুলো নির্জ্ঞানে নির্জ্ঞানে থাকে, কিন্তু সব সময় প্রকাশ পেতে পারে না। যখনই সুপার ইগো, তাই তো, যখনই দুর্বল হয়, ইগো যখনই দুর্বল হয়, একটু যখন দুর্বল হয় বা বেশি যখন দুর্বল হয়, মানে একটু যদি দুর্বল হয়, তখনই নির্জ্ঞান মন থেকে আস্তে আস্তে বেরোতে থাকে। এবারে এই যতগুলো প্রকার বললাম আমি, যে এগুলো সবগুলোই দেখো নির্জ্ঞান মন থেকেই বেরোচ্ছে, নির্জ্ঞান মনের অস্তিত্বের সপক্ষেই কথা হচ্ছে, যে আচরণগুলো হচ্ছে নির্জ্ঞান মন থেকেই হচ্ছে, পরিচালিত হচ্ছে নির্জ্ঞান মন থেকে আসার ফলে। কিন্তু তথাপি কি এগুলোর গ্রেডেশন আছে, কোনোটাতে নির্জ্ঞান মন থেকে প্রচুর পরিমাণে বেরোচ্ছে, হুম, সুপারিগো প্রচুর দুর্বল, কোনোটাতে কি সুপারিগো অতটা দুর্বল নয়, অল্প দুর্বল, কোনোটাই মাঝারি, এইভাবে। তো যাই হোক, মোট কথা কি নির্জ্ঞান মনের যা সঞ্চিত আছে সেটা আমাদের এই চেতনে আসা, তাই তো? চেতনে আসা, চেতনে আসবে কি হবে? স্বপ্নের মাধ্যমে। আর এই স্বপ্ন ছাড়াও আরো অনেক বিষয় আছে, 4টে বিষয় বলেছিলাম, যে এগুলো সবই কি আসলে এই যে অবদমিত কামনার প্রকাশ, নির্গমন থেকে বেরিয়ে আসা, যেগুলো বেরিয়ে আসে সেগুলো কি আসলে অবদমিত কামনার প্রকাশ ঘটে, সেগুলো এই 4 ভাবে ঘটতে পারে। আর নির্জ্ঞান মনের অস্তিত্ব সপক্ষে সংবেশন, বিস্তৃত স্মৃতি, সংবেশনোত্তর অভিভাবন, দৈনন্দিন জীবনে ভুলভ্রান্তি, জাগ্রত স্বপ্ন, স্বপ্নচারিতা, মানসিক রোগ, আকস্মিক স্মৃতি, এগুলো প্রত্যেকটি মূল কথাটি বুঝে নাও, ব্যাস, তাহলেই হবে। আর কি এইখানটায় তোমার একটু আলোচনা আছে, যে আমাদের স্বপ্ন কলা, ড্রিম মেকানিজম, যে কিভাবে, ওই যে একটা কথা বারবার বলছি, যে স্বপ্ন নির্জ্ঞান মন থেকে যে আমাদের বেরিয়ে আসছে, আমাদের অবদমিত কামনা বাসনা গুলো, সেগুলো কোনো না কোনো কিছুকে সঙ্গে নিয়ে প্রকাশ করে, কোনো প্রতীকের, কোনো নাটকের, এই হবে। তো সেই বিষয়টা আলোচনা আছে। দেখো, এরপর আরেকটা, যেটা ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের সারমর্ম, তাহলে কি, যে স্বপ্ন ভবিষ্যৎ নয় বরং বর্তমান সমস্যার প্রকাশ। ফ্রয়েডের মতে স্বপ্ন কোনো ভবিষ্যৎ ইঙ্গিত করে না, বরং এটি আমাদের অবচেতন মনস্থ বাসনা, আবেগ, শৈশবের স্মৃতির প্রতিফলন, যা বর্তমানে অপরিস্কৃত বা
সমাধানহীন থেকে যায়। স্বপ্নের তিনটি মূল দিক: স্বপ্ন অর্থবহ, এলোমেলো নয়। স্বপ্ন ইচ্ছা পূরণের মাধ্যম, ইচ্ছাগুলো স্বপ্নের ছদ্মবেশে প্রকাশ পায়, কারণ এগুলো সামাজিক নৈতিক কারণে সরাসরি প্রকাশ পায় না। বুঝতে পেরেছো? আর স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে ঘুমের রক্ষাকর্তা। যে স্বপ্ন ঘুমের বিঘ্ন, এটা কি মূলত ঘুম, এটা বাক্যটা ভুল আছে। যে স্বপ্ন কি করে? মূলত ঘুমের রক্ষা করে। আমাদের যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় অল্প, স্বপ্ন কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় কি করে না, ঘুমের রক্ষা করে। মানে কি, এই ভেঙে যাওয়া ঘুম থেকে আবার ঘুম পাওয়া পর্যন্ত ওই জায়গাটায় একটা ব্রিজ, একটা সেতু বন্ধন করে। ধরো এরকম হয় আবার অনেক সময়, ধরো আমাদের, ধরো খাট থেকে পড়ে গেলাম, অনেকেই পড়েছে, হয়তো অভিজ্ঞতা আছে, আমিও পড়েছি, খাট থেকে শুয়ে পড়ে গেছি ঘুমের ঘরে। তো সেই সময় হয়তো স্বপ্ন দেখছি যে খাট থেকে নয়, হয়তো কোনো উঁচু বাড়ির, উঁচু বাড়ি বলছি মানে অন্য, হয়তো খাট বাদ দিয়ে, মানে যেগুলো ভয় নয়, ভয়াত্মক নয়, আরামদায়ক, সেরকম কিছু একটা স্বপ্ন। এরকম এরকম দেখে অনেকে। আবার ধরো কোনো কিছু শব্দ হচ্ছে, তুমি ঘুমাচ্ছ, ঘুম ভেঙে যাচ্ছে, সেই টাইমে স্বপ্ন কি করে না, সেই শব্দটাকে ঘন্টার ধ্বনি বা অন্য কিছু ভালো কিছু শব্দ হিসাবে সেটাকে তোমার ঘুমের সঙ্গে অ্যাটাচ করে দেয়। যার ফলে তুমি সেটা স্বপ্নের মাধ্যমে দেখতে থাকো যে এখানে একটা জায়গায় গেছো, সেখানে ঢং ঢং করে ঘন্টা বাজছে, আরামসে ঘুম হয়। তো এই সকল ব্যাপারগুলো কিন্তু মানে ঘটে থাকে। তো সেই জন্য স্বপ্নকে বলা হয় ঘুমের রক্ষাকর্তা। যে স্বপ্ন ঘুমের বিঘ্ন ঘটায় না, স্বপ্ন হলো ঘুমের রক্ষাকর্তা, বাইরের গোলমাল বা মনস্তাত্ত্বিক উদ্বেগ থেকে সুরক্ষা দেয়। তো এরকম আমরা দৈনন্দিন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্বপ্নের ক্ষেত্রে, যে বাইরের শব্দ হলে ঘন্টা বাজছে, হুম, বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে, হয়তো তুমি ভাবছো তুমি খেলা দেখছো স্টেডিয়ামে বসে, এরকম অনেক সময় হয়। অনেকে ঘুমের ঘরে লাথি মেরে দেয়, হয় মাঠে ফুটবল খেলছে। তো এরপর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যে স্বপ্নকলা বা ড্রিম মেকানিজম। যে স্বপ্ন যে প্রকাশ পায়, বারবার ওই যে কথাগুলো বলছিলাম যে নির্জ্ঞান মন থেকে আমাদের অদমিত কামনা বাসনাগুলো আসে। তো সেই প্রসঙ্গে আরেকটা কথা বলছিলাম যে এর দুটো দিক স্বপ্নের, একটা হচ্ছে ব্যক্ত দিক, একটা ব্যক্ত রূপ, একটা অব্যক্ত রূপ। ব্যক্ত রূপটাই প্রকাশ পায়, এই যে কিসের মাধ্যমে প্রকাশ পায় ব্যক্ত রূপটা, সেটা আমরা বলবো প্রতীকীকরণ, নাটকীকরণ, সংক্ষেপণ এবং অভিক্রান্তি। এই চারটে আমরা কথা বলবো। এই চারটের মাধ্যমে স্বপ্নের যে ব্যক্ত রূপ, প্রকাশিত রূপ, সেটা প্রকাশ পায়। আর এই চারটের মাধ্যমে প্রকাশিত স্বপ্ন সেটাকে বিশ্লেষণ করে তার অব্যক্ত রূপ, আসলে তার অভিপ্রায়টা কি, আসলে কি, সেটা জানা যায়। যাই হোক, প্রতীকীকরণ 1 নাম্বার, স্বপ্নকলার 1 নাম্বার বা ড্রিম মেকানিজমের, যে স্বপ্নের সুপ্ত রূপ অর্থাৎ অবদমিত বাসনা কামনাগুলো ব্যক্ত রূপ অর্থাৎ দৃশ্যমান চিত্রে রূপান্তরিত হয়। এর জন্য 4টি প্রধান প্রক্রিয়া কাজ করে। 4টি প্রধান প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয় সেই স্বপ্নকলা। প্রথমটা হচ্ছে প্রতীকীকরণ, যে সিম্বলাইজেশনে কি বলা হচ্ছে, যে স্বপ্নে অনেক সময় আমরা সরাসরি কোনো বিষয় বা অনুভূতি দেখি না, তার পরিবর্তে কোনো প্রতীক বা সিম্বল বা চিহ্নের মাধ্যমে দেখি বা চিহ্ন দেখি। যেমন রাজা বা রানী বাবা মায়ের প্রতীক হতে পারে, বক্স বা ঘর নারীত্বের চিহ্ন হতে পারে, বন্দুক বা ছোরা পুরুষত্বের চিহ্ন হতে পারে। এই প্রতীকগুলোর মাধ্যমে অবচেতন বাসনা প্রকাশ পায়। ওদের স্বপ্নের কিছু নিয়ম আছে, কোনটা কিসের প্রতীক, এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। এরকম প্রতীকের মাধ্যমে প্রকাশ পায়, যার ফলে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যে এইটা তো আমি, আমরাও ধরো গ্র্যাজুয়েশনে যখন পড়েছি অনেক ভেবেছি যে অনেক স্বপ্নই তো আছে, যে স্বপ্নের তো আমরা কোনোদিন তো সেরকম বিষয় তো আমরা কখনো কামনা বাসনাতে আনিনি, নিয়ে আসিনি, ভাবিনি, তাই এই ধরনের স্বপ্ন দেখছি কেন, উদ্ভট। তো এই যে এই প্রতীকীকরণের জন্য, হুম, যে কিছু সিম্বল আছে যেগুলো আমরা জানি না, সাইকিয়াট্রিস্টরা খুব ভালো জানে। তো ওই জন্য
ওরা কিন্তু এই স্বপ্ন শুনে তা ব্যাখ্যা করে তার অর্থ সহজেই বুঝে নেবে যে এর অর্থটা এই হয়েছে। তো নাটকীকরণ, স্বপ্ন যেমন যেন কোনো নাটকের মতো সাজানো হয়, যেখানে আবেগ, মানসিক দ্বন্দ্ব, নাটকের চরিত্র বা ঘটনার মাধ্যমে প্রকাশ পায়। এটা তো আমরা দেখেইছি প্রায়। অর্থাৎ বাস্তব জীবনের আবেগগুলো স্বপ্নে কোনো গল্প বা নাটকীয় দৃশ্যের মতো উপস্থাপিত হয়, যা স্বপ্নদর্শীর মানসিক অবস্থা বা সংকটকে নির্দেশ করে। যে আমাদের একটা পুরো রঙ্গমঞ্চ নাটকের মতো প্রকাশ পায় সবগুলোই, এবং বাস্তব জীবনের আবেগগুলো স্বপ্নে কোনো গল্প বা নাটকীয় দৃশ্যের মতো উপস্থাপিত হয়। তো সেই আবেগ বা তোমার মানে আবেগ মানে কি, যেগুলো অবদমিত কামনা বাসনা, সেগুলো কি নাটকের দৃশ্যের মতো আমার স্বপ্নে প্রকাশ পায়, যা স্বপ্নদর্শীর মানসিক অবস্থা বা সংকটকে নির্দেশ করে। সংক্ষেপণ কি করে না, একটি স্বপ্নের প্রতীক বা দৃশ্য একাধিক ব্যক্তিত্ব, ঘটনা বা ধারণাকে একত্রে প্রকাশ করে। সংক্ষেপণ মানে সংক্ষিপ্ত করে দেয়, যে একটি স্বপ্নের প্রতীক বা দৃশ্য একাধিক ব্যক্তিত্ব, ঘটনা বা ধারণাকে একত্রে প্রকাশ করে। অর্থাৎ একটি প্রতীক অনেক কিছুর মিলিত রূপ হতে পারে। উদাহরণস্বরূপ, একজনের মুখে অন্য কারো গুণাবলী মিশে থাকা, যেমন হচ্ছে যে ফ্রয়েডের উদাহরণে সহকর্মীর মুখে কাকার গোপের মতো উপস্থিতি। সহকর্মীর মুখে কাকার গোপের মতো উপস্থিতি মানে কি, যে কাকার গুণাবলী তাহলে সহকর্মীর মধ্যে বর্তমান। এরকম আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যায় যে এর ঘাড় ওর গদ্দান, যেটা আমাদের বাংলা ভাষায়, সেরকম কিন্তু স্বপ্ন আমরা অনেক দেখতে পাই, যেগুলোর আমরা কোনো ব্যাখ্যা পাই না। তো স্বপ্নে কিন্তু এটা করা হয়। আর অভিক্রান্তি, অভিক্রান্তি কি, যে এটি হলো অনুভূতি বা গুরুত্বের স্থানচ্যুতি। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ অনুভূতিগুলো স্বপ্নে অন্য কোনো বস্তুর বা ব্যক্তির উপর স্থানান্তরিত হয়। বাস্তবে আমাদের কি, যে অনেক গুরুত্বপূর্ণ অনুভূতি, আবেগ আমাদের থাকে, সেগুলো কি হয় স্বপ্নে, সেগুলো শুধু ব্যক্তিটা পরিবর্তন হয়ে যায়। যে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ অনুভূতিগুলো স্বপ্নের মধ্যে কি হয়, অন্য বস্তু বা অন্য ব্যক্তির উপর স্থানান্তরিত হয়। যেমন কেউ রাগ বা ভালোবাসা কোনো বন্ধুর প্রতি পায়, কিন্তু স্বপ্নে সেটা অন্য কারোর প্রতি প্রকাশ পায়। ধরো কোনো একটা বন্ধুর সঙ্গে মনোমালিন্য হলো, কোনো একটা বন্ধুর সাথে তার ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি হলো, কিন্তু স্বপ্নে দেখা গেল একটু অন্য ধরনের, একটু অন্যভাবে তার কাছে প্রকাশ পায়। তো এর ফলে কি, আসল অনুভূতির স্থান পরিবর্তন। এগুলো হচ্ছে স্বপ্নের কলা কিভাবে প্রকাশ পায়, মানে স্বপ্ন কিভাবে প্রকাশিত হয়, স্বপ্ন কি হবে আমরা দেখি। আর কি, অনুযোজনা, এই অভিক্রান্তির পরে এটা দুটো বিষয় এখানে যুক্ত হবে। এটা কিন্তু এভাবে হবে, এটা কোনোভাবে একটু হয়েছে, এই ঘয়ের পর এটা উয়া চ এরকম হবে। উয়া চ, তাই তো, স্বপ্নগুলো একটু কনফার্ম হয়নি। উয়া চ হিসাবে হবে, এটা 5-6 হিসাবে হবে না, এটা কোনোভাবে কিছু হয়েছে, এগুলো আমি সব ঠিক করে দেবো। অনুযোজনা, স্বপ্ন কি করে, অনুযোজনাও করে থাকে, যে স্বপ্ন বর্ণনার সময় আমরা অনেক কিছু যোগ বা পরিবর্তন করে থাকি, যার ফলে মূল স্বপ্নের সঙ্গে বর্ণনার পার্থক্য হয়ে যায়। এটা তো না, বুঝলে, এটা আমি ভুল করছি। এটা আলাদা একটা পয়েন্ট, ঠিকই আছে, 4 নম্বর 5 নম্বর। না, এটা স্বপ্নে কি কি, এটা শুধুমাত্র স্বপ্ন কলা নিয়ে চারটে হলো, প্রতীকীকরণ হয় এখানে, নাটকীকরণ, সংক্ষেপণ, অভিক্রান্তি। এটা হচ্ছে কি, প্রথম যে আলোচনাটা শুরু করেছিলাম ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের সারমর্ম, সেখানে তার একটি পয়েন্ট যে স্বপ্নেতে আর কি হয়, অনুযোজনা হয়, যে এখানে আমরা যখন স্বপ্নের ক্ষেত্রে কি কোনো কিছু বর্ণনা করি, পুরো এক্স্যাক্টলি বর্ণনা করতে পারি না, আমরা সেক্ষেত্রে কিছু অ্যাড করি বা কিছু বাদ দিই, বাদও দিই আবার অ্যাডও করি, তার মাধ্যমে আমরা স্বপ্ন বর্ণনা করি, কারণ আমাদের 100% স্বপ্ন মনে থাকে না। আর স্বপ্ন হলো ইচ্ছা পূরণ, অবদমিত কামনার প্রকাশ মানেই হচ্ছে যে ইচ্ছা পূরণ, যে আমরা বাস্তব জীবনে যে ইচ্ছাগুলো পূরণ করতে পারছি না, দেখা যাচ্ছে স্বপ্নের মাধ্যমে সেগুলো ধরা দিচ্ছে। ওই যে বললাম যে হয়তো দেখা যাবে রেজাল্টের 2-1 দিন আগে, বা রেজাল্ট বেরোবে বেরোবে করছে, হয়তো পেপারে দিল যে এই দিনে রেজাল্ট,
হয়তো সেদিনই কেউ রেজাল্ট মানে স্বপ্নে দেখে ফেললে যে হ্যাঁ আমি পাস করে গেছি, এত রেজাল্ট হয়েছে, হয়তো তখন চমকে উঠলে আনন্দে। এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। যে ফ্রয়েড স্বপ্নকে ইচ্ছা পূরণ বলে দাবি করেছেন, তবে সব স্বপ্ন সরাসরি সুখকর নাও হতে পারে, দুঃখকর হয় আর কি। কারণ অবদমিত কামনা বাসনা গুলো এখানে কি ছদ্মবেশে প্রকাশ পায়। তো ছদ্মবেশে প্রকাশ পায় কিভাবে, এই যে আগে বললাম এই চারটের মাধ্যমে স্বপ্নকলা এর একটাতে, যে এখানে প্রতীকীকরণ হয়। এখানে অনেক স্বপ্নে অনেক সময় আমরা কি করি, সরাসরি কোনো বিষয় বা অনুভূতি দেখি না, তার পরিবর্তে কোনো প্রতীক বা চিহ্নের মাধ্যমে দেখা যায়। তো ছদ্মবেশে আমাদের কাছে আছে, এসে উপস্থিত হয় স্বপ্নে, সেই জন্য এটা সুখকর না হয়ে দুঃখকরও হতে পারে। আবার কি, যে উদ্বেগজনক স্বপ্ন ইচ্ছা পূরণেরই এক রূপ, সেখানে অবচেতন বাসনা আত্মনির্যাতনমূলক ভাবে প্রকাশ পায়। এখানে তাহলে মূল কথা প্রথম থেকে আমরা যদি আলোচনা করি, যে আমরা এখানে মূলত চেতনা কি এবং চেতনা কি মন, এটা কি একই না আলাদা? চেতনাকে বর্ণনা কিভাবে করা যায় প্রতিশব্দ দিয়ে, মনের সজ্ঞান অবস্থা বিপরীত অর্থে, এটা জড়ের বিপরীত উপাদান বিশ্লেষণের মাধ্যমে কি, এর উপাদান যদি বিশ্লেষণ করা যায় চিন্তন, অনুভূতি এবং ইচ্ছা। আর উপমা দ্বারা কি, এটা হচ্ছে একটা সার্চ লাইট, সন্ধানী আলোর মতো আর কি। হ্রাসবৃদ্ধির ভিত্তিতে কি জগতে তোমার জাগরণের সময় চেতনা কি বৃদ্ধি পায় জাগরণ অবস্থায়, আর গভীর ঘুমে কি কমে যায়। আর তোমার চেতনা স্তর কি থাকে না, চারটে মোটামুটি স্তর টোটাল দার্শনিকদের যদি জেনারেল আমরা জিস্ট আকারে আলোচনা করি। সজ্ঞান, যা আমরা স্পষ্টভাবে জানি। অসজ্ঞান, যেটা আমরা খুব অস্পষ্ট মানে আধো আধো, যেটা আমরা চেতনার প্রান্তদেশে থাকে কিন্তু আমরা টোটাল মনে করতে পারি না। আর কি অসজ্ঞান কি, যেটা হচ্ছে যে আমরা একেবারেই তোমার এরকম নয় যে প্রান্তদেশে থাকে যে মনে করতে পারছি না, অল্প অল্প মনে করতে পারছি, সেরকমটা নয়। এটা আমরা চাইলে মনে করতে পারি কিন্তু আমাদের সব সময় মনে থাকে না। আর নির্জ্ঞান কি, নির্জ্ঞান হচ্ছে যেটাকে চাইলেও আমরা সচেতন মনে আনতে পারি না। যাই হোক, এরপর ফ্রয়েডের যে মতামত সজ্ঞান অসজ্ঞান ছাড়া, তিনি নির্জ্ঞান মনের কথা বলেছেন। তো সজ্ঞান অবস্থাটা কি না, সেটা একেবারে সচেতন অবস্থা। অসজ্ঞান মানে কি, যে নির্জ্ঞান এবং সজ্ঞানের মধ্যবর্তী অবস্থা। আর নির্জ্ঞানটা কি না, যে অবস্থাটা হলো কি অবদমিত কামনা বাসনা, যে মানে মনের গভীরতম অবস্থা, এটার বিস্তৃতি তিনি সব থেকে বেশি করেছেন, ব্যাপকতা বেশি বলেছেন। এবং এখানে কি থাকে, যে এটা শুধু মনের অবদমিত কামনা বাসনা, অতীত স্মৃতি ইত্যাদিতে ভরা থাকে। তো এটা সহজে কিন্তু আমাদের সচেতন মনে আসে না, একমাত্র স্বপ্ন, জাগ্রত স্বপ্ন, এই সকল মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমাদের কাছে প্রকাশ পায় মাত্র, যখন সুপারিক ও শিথিল হয় তখন। এরপর যে নির্জ্ঞান মনের ব্যাপ্তি কি, মন চেতনা ফ্রয়েডের মতে সমান নয়, মনের পরিধি চেতনা থেকে অনেক বেশি দূর বিস্তৃত। তো কেন না, আমরা যদি মনটাকে বিশ্লেষণ করি তাহলে দেখবো শুধুমাত্র যে মন চেতনা দিয়ে গঠিত সেটা তো নয়, চেতনা অংশ আছে, অচেতন মানে নির্জ্ঞান অংশ আছে, এবং অসজ্ঞান আছে। সেই জন্য মনের কি বলে মনের ব্যাপ্তি চেতনার থেকে বেশি বড়, এরকম কথা তিনি বলেছেন। এরপর কি নির্জ্ঞান মানের উৎপত্তি কথা থেকে হয় যে জন্মগত মানসবৃত্তি এবং অবদমিত মানসবৃত্তি। জন্মগত, যদি এরকম বলা হয় জন্মগত অবদমিত মানসবৃত্তি আরো ভালো বলা হতো আর, যে জন্ম থেকেই আমাদের কিছু অবদমিত মানসবৃত্তি আছে, সেটা পরিবার হোক, সমাজ হোক, আমার নিজের ইচ্ছা হোক, সবকিছুই যেগুলো আমার অবদমিত, যেগুলো আমার সমাজ চায় না, পরিবার চায় না, সমাজের চোখে, পরিবারের চোখে, দেশের চোখে, রাষ্ট্রের চোখে যেগুলো অন্যায়, যেগুলো আমি মানে চাইলেও করতে পারি না, সেগুলো কি, সেগুলো আমার অবদমিত কামনা বাসনা। এবং সেই কামনা বাসনা গুলো আস্তে আস্তে ছোট থেকে ভুল বা উচিত নয় এই শিখতে শিখতে কি হয় না, আমাদের সেগুলোর প্রতি সচেতন মনে ইচ্ছাটাই চলে যায়, যার ফলে সেগুলো স্থান পায় কোথায়, নির্জ্ঞান মনে। অবদমিত বাসনার ক্রিয়া, সেটা চার ভাবে হতে পারে। দৈনিক ভুলভ্রান্তির ফলে হতে পারে, আবার কি হতে পারে জাগ্রত স্বপ্ন বা জাগরণ স্বপ্ন, শুধু স্বপ্ন, মানসিক রোগের ক্ষেত্রেও এটা। নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণ ও ফ্রয়েডের যুক্তি যে সংবেশন, যে যেখানে হিপনোটাইজ করা হয়,
এবং যখন তাকে ঠিক করা হয় তখন তার নিজের কিছু মনে থাকে না। তো যখন তাকে হিপনোটাইজ করা হয় তখনও তো সে কিছু করছিল। সে তার যদি সেখানে মন নামক জিনিসটা না থাকতো তাহলে তো সে তার কথা অনুযায়ী কিছু কাজ করতে পারতো না। তার প্রমাণ হয় কি সেখানে নির্জ্ঞান মন ছিল। বিস্মৃত স্মৃতি না, অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো যেগুলো স্মৃতি অতীতে ঘটে যাওয়া যেগুলো স্মৃতি, সেই সকল স্মৃতি কি সেগুলোকে বলা হচ্ছে যে বিস্মৃতি, বিস্মৃত স্মৃতি, তাই তো? সেগুলো কি, সেগুলো সংবেশন অবস্থায়, হিপনোটাইজ অবস্থায় সেগুলো কিন্তু মনে আনা সম্ভব হয়। হ্যাঁ, কিন্তু যখন সচেতন হয় তখন সে ভুলে যায় ঠিক কথা, কিন্তু ওই হিপনোটাইজ অবস্থায় তো মনে আনা সম্ভব হয়। তাহলে সেগুলো মনে এলো কি করে? না, নির্জ্ঞান মন তার প্রমাণ। সংবেশনোত্তর অভিভাবন, যে সংবেশন অবস্থায় দেওয়া নির্দেশ সংবেশন মুক্ত মুক্ত অবস্থায়ও কার্যকর হয়। নির্জ্ঞান অবস্থায় আদেশ সংরক্ষিত থাকে, সেই জন্য হয়। দৈনন্দিন জীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুল নাম করা, ভুল কথা বলা, অদল বদল করা ইত্যাদি, এগুলো সবই কিন্তু নির্জ্ঞান মনের প্রমাণ। জাগরণ স্বপ্ন, যে একটি নির্দিষ্ট অবস্থায়, মানে জাগ্রত স্বপ্ন জিনিসটা তো সবাই জানো, যে দেখবে হয়তো একটা বন্ধুর বাড়িতে গেছো, কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে গেছো, সবাই মিলে গল্প করছো, একজন দেখবে, একজন দুজন এরকম লক্ষ্য করতেও পারো যে সে কিন্তু আমাদের মধ্যে নেই। হুম, কি হচ্ছে সেখানেও মন নেই, আবার এরকম হয় কিছু সময় মন থাকে কিছু সময় মন থাকে না, এরকম হচ্ছে। হ্যাঁ, এটা খুব দীর্ঘ যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা জাগ্রত স্বপ্ন। খুব দীর্ঘ যদি হয়ে যায় তখন সেটা এটা জাগ্রত স্বপ্ন। আবার কি স্বপ্নচারী, শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন তো আমরা বলেইছি যে পুরোটাই অবদমিত কামনার বাসনার প্রকাশ। এবং কি এটা হচ্ছে যে নির্জ্ঞান মনের একটা বড় অস্তিত্বের সপক্ষে যুক্তি, সব থেকে যেটা প্রধান, মানে ফ্রয়েডের আলোচনার কেন্দ্রবিন্দু, সেটাই হচ্ছে স্বপ্ন। তো আমরা স্বপ্ন নিয়ে পড়লাম, লাস্টে তো স্বপ্ন দিয়ে শেষ করলাম। আরেকটা কি স্বপ্নচারিতা, যে স্বপ্নাবস্থায় ব্যক্তি অসচেতন ভাবে ঘোরাঘুরি করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছুই স্মরণ করতে পারে না, এটা হচ্ছে স্বপ্নচারিতা, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে যে আচরণ, সেটাও কিন্তু নির্জ্ঞান মনের প্রমাণ, কেননা তার তো তখন সচেতন মন ছিল না, তাহলে কে কন্ট্রোল করেছে? মানসিক রোগ, মানসিক রোগে তো আমরা বলেই যে সুপারিক দুর্বল হয়ে পড়ে, যার ফলে কি ওটা নির্জ্ঞান মনের থাকা বিষয়গুলো বাস্ট করে। আকস্মিক স্মৃতি, হঠাৎ হঠাৎ স্মৃতিও, এটাও কিন্তু নির্জ্ঞান মনের অস্তিত্ব আমাদের প্রমাণ করে, যে আমাদের হঠাৎ হঠাৎ করে স্মৃতি উদ্রেক হয়। আর কি ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের সারমর্ম যদি আমরা বলি, যে কিছু পয়েন্টসে ভাগ করা হয়েছে, যে স্বপ্ন ভবিষ্যৎ নয় বরং বর্তমান সমস্যার প্রকাশ, বর্তমানে বিভিন্ন সমস্যার প্রকাশ পায় স্বপ্নের মাধ্যমে, যে আমাদের অবচেতন মনস্থ বাসনা, আবেগ ও শৈশবের স্মৃতির প্রতিফলন, যা বর্তমানে অপরিস্কৃত বা সমাধানহীন থেকে যায়। স্বপ্নের তিনটি মূল দিক, স্বপ্নের তিনটি মূল দিক কি কি? না, স্বপ্ন অর্থবহ এলোমেলো নয়, স্বপ্ন ইচ্ছা পূরণের মাধ্যম, ইচ্ছাগুলো স্বপ্নে ছদ্মবেশে প্রকাশ পায়, কারণ এগুলো সামাজিক বা নৈতিক কারণে সরাসরি প্রকাশ পায় না। স্বপ্ন ঘুমের রক্ষাকর্তা, বা ঘুমের রক্ষাকর্তা, নিদ্রারক্ষক, একই কথা, যে বাইরের গোলমাল বা মনস্তাত্ত্বিক উদ্বেগ থেকে কি হয় না, স্বপ্ন সুরক্ষা দেয়। আমাদের যখন অনেকে দেখবে ঘুমের প্রবলেম হয়, বাইরের আওয়াজের কারণে প্রবলেম হয়, তখন স্বপ্ন কোনো না কোনো ভাবে অনেক ক্ষেত্রে কি হয়, কোনো স্বপ্ন দেখিয়ে সেই ঘুমটাকে দীর্ঘায়িত করে তোলে। আর স্বপ্ন বলা, ড্রিম ম্যাগাজিন, মানে স্বপ্নটা ঘটে কিভাবে, বিভিন্ন প্রতীকীকরণ নাটকীকরণের মাধ্যমে হয়, বিভিন্ন প্রতীকীর আকারে স্বপ্নে আমাদের কি হয়, যে সরাসরি আমাদের কি হয়, কোনো বিষয় অনুভূতি আমরা দেখি না, তার পরিবর্তে কোনো প্রতীক বা চিহ্নের মাধ্যমে দেখা যায়। তো নাটকীকরণ কি, যে স্বপ্নকে একটা নাট্য বা রঙ্গমঞ্চের মতো সাজানো হয় এবং বিভিন্ন চরিত্রে বা ঘটনার মাধ্যমে স্বপ্ন প্রকাশ পায়। সংক্ষেপণ, এটি কি না, এটি স্বপ্নের প্রতীক বা দৃশ্য একাধিক ব্যক্তিত্ব, ঘটনা বা ধারণাকে একত্রে প্রকাশ করে। একটি প্রতীক অনেক কিছুর মিলিত রূপ হতে পারে। উদাহরণস্বরূপ, একজনের মুখে অন্য কারো গুণাবলী মিশে থাকা, যেমন ফ্রয়েডের উদাহরণে সহকর্মীর মুখে কাকার গোপের মতো উপস্থিতি। যে এটা হচ্ছে সংক্ষেপণ। যে মিলিত রূপ, মিলিত রূপ কেমন না, একজনের মুখে অন্য কারোর গুণাবলী মিশে থাকা, এটা কি
যেমন হচ্ছে ফ্রয়েডের উদাহরণে সহকর্মীর মুখে কাকার গোপের মতো উপস্থিতি। আমরা এরকম প্রায়শই স্বপ্নে দেখি যে আমরা গোপটা দেখেছিলাম অন্য কারো বাস্তব জীবনে, আমরা চলাফেরাটা দেখেছিলাম অন্য কারো, হয়তো এমন একজনের আবির্ভাব হয়ে গেছে, এগুলো সব নিয়ে সে এরকম আমরা দেখি। অভিক্রান্তি কোনটা? না এটি হলো অনুভূতি বা গুরুত্বের স্থানচ্যুতি। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ অনুভূতিগুলো স্বপ্নে অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপর স্থানান্তরিত হয়। এরকম আমরা দেখি যে রাগ একজনের উপর হয়েছে, স্বপ্নে অন্য কারোর উপর রাগ প্রকাশ করছি আর কি। তো এরকম গুলো হয়ে থাকে। আরেকটা কি স্বপ্নের এটা আরেকটা বৈশিষ্ট্য। 4 নম্বরের স্বপ্ন কলার মধ্যেই 4টে ছিল। আর 5 নম্বর হচ্ছে অনুযোজনা। আমরা কিন্তু স্বপ্নে অনেক সময় অনেক কিছু যোগ বা পরিবর্তনও করে ফেলি। ওই যে বলছিলাম যে কি দেখছি কিছু বুঝতে পারছি না, অনেক কিছু ঘটনা ঘটে স্বপ্নের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে অনুযোজনা, যে অনেক কিছু আমরা অনুযোজনা করে থাকি। আর স্বপ্ন হলো ইচ্ছা পূরণ, যে সব স্বপ্ন সরাসরি সুখকর নাও হতে পারে। ইচ্ছা পূরণ হবে কি, ইচ্ছা পূরণ সেটা তোমার উদ্বেগজনকও হতে পারে, মানে দুঃখজনকও হতে পারে, যেটা সুখজনকও হতে পারে। কিন্তু ইচ্ছা পূরণ হয়ে থাকে, কিন্তু সেগুলো সবই এটাও কথা মনে রাখতে হবে যে কোনো না কোনো প্রতীক, কোনো অনুযোজনা, এই সকল মাধ্যমেই আমাদের হয়ে থাকে। কিন্তু মূল কথা হলো কি, যদি আমরা এই সকল উপরিভাগগুলোকে যদি বিশ্লেষণ করতে পারি, তাহলে অব্যক্ত যে প্রকৃত রূপ, যে প্রকৃতপক্ষে আমার নিজের মনে কোনটি চাপা পড়ে আছে, সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। যাই হোক, এখানে মূল উদ্ধৃতি বা বর্ণনা কিছু দেওয়া আছে যে স্বপ্ন অর্থময় এলোমেলো নয়, স্বপ্ন হলো নিদ্রারক্ষক, স্বপ্ন হলো ইচ্ছা পূরণ, স্বপ্নের ব্যক্তরূপ ও সুপ্তরূপ, আর স্বপ্ন কলার 4টি প্রক্রিয়া। টোটালটা একটা জিস্ট মূল কথা। যাই হোক, এই পর্যন্ত তোমাদের স্বপ্নের আলোচনা। এরপর এগুলো আলোচনা করে দিই, কটা আছে। এটাতে এত বেশি দিয়েছি, 7টা আছে। যাই হোক, দুই একটা বলো। বলো। হুম। ওকে ওকে। কে কে আছো? বা আজকে তো ভালো আছো। আহ, প্রকাশ, পূর্ণেন্দু আছে, শ্রীমতী, তিথি, প্রিয়া, সুনীল, মনীষ, মাম্পি, ডালিয়া। আচ্ছা, অনেকেই নেই তবু, যাই হোক, অনেকেই আছে। ঠিক আছে, এরপর বলো। এইটা বলো। আহ, ক্ষুদ্রতম, হ্যাঁ, সজ্ঞান, একদম উপরই ভাগ ওটা। চার একটা। হুম। আচ্ছা, 4 একটা বললাম না। নির্গেন মনের স্তর কোনটি? সি বললে?
সহজে সচেতন মনে আসতে পারে, একেবারে চেতনার বাইরে মনে, হ্যাঁ, সি সি সি। পাঁচেরটা। ঝপাঝপ বলো, ঝপাঝপ বলো। অসজ্ঞান। ছয়েরটা। সাতেরটা বলো।